আমরা সরাসরি চলে যাব ডক্টর আলিফের কাছে। প্রথমেই আমাদের আজকের অতিথি, এবং আজকে এটা স্পেশাল একটা এপিসোড হবে ইনশাআল্লাহ, এবং ঈদের শুভেচ্ছা আরো একবার আপনাদের সবাইকে শুরু করছি আমাদের আজকের ভূত এফএম। আসসালামু আলাইকুম লিসেনার্স, ঈদ মোবারক। থ্যাংক ইউ রাসেল ভাই। আমি তো আপনার মেসেজ পেয়েছিলাম 1 মাস আগে, 8 তারিখে আসতে হবে। আচ্ছা 8 তারিখ রাসেল ভাই। তো ইনশাল্লাহ রাসেল ভাই, আজকে যে প্রথম ঘটনাটা শেয়ার করব, উনি আমার পরিচিত এক বড় ভাই, খুবই পরিচিত, খুবই ক্লোজ এক বড় ভাইয়ের ঘটনা। আসলে ঘটনাটা অনেকদিন আগের, ওনার নিজের গ্রামের বাড়ির ঘটনা আর কি। তো ওই খুলনা সেটের ঘটনা রাসেল ভাই আজকে শেয়ার করছে আর কি। তো উনি যখন ক্লাস 9-10-এ পড়েন তখনকার ঘটনা। তো ঘটনা শুরু করবার আগে আমি কিছু হিন্ট আর কি দিতে যাচ্ছিলাম রাসেল ভাই। তো আমি যার ঘটনা বলছি, নাফিজ ভাই, ওনার বাবা খুব পরহেজগার একজন মানুষ ছিল। তো নামাজ খুব 5 ওয়াক্ত নামাজ তাদের বাসায় সবাইকে পড়তে প্রেশার দিতেন তিনি। তো বাবার ভয় তারা সবাই নামাজ পড়তেন। তো ঘটনাটা ঘটতে থাকে তার বাবা যখন তাহাজ্জুদ নামাজ পড়া স্টার্ট করেন একদম পার্মানেন্টলি প্রতিদিন, তার ঠিক 3 থেকে 4 মাস পর এই ঘটনাটা ঘটতে থাকে আর কি। ঘটনাটা মানে কি, রাসেল ভাইটা তার প্রত্যক্ষ করতে থাকে তখন যখনই তার বাবা তাহাজ্জুদ নামাজ পড়তে রাতের বেলা দাঁড়াতেন আর কি। রাতের 3 ভাগের 1 ভাগ বলে যে তাহাজ্জুদ নামাজ পড়ার সময় আর কি। তো ফজরের আজান হতে 2-1.5 ঘন্টা আগে তোর বাবা তার অনেক বড় করেই তাহাজ্জুদ নামাজ পড়তেন। তো তাহাজ্জুদ নামাজ পড়া স্টার্ট করার 4 মাস পর, তার 3 থেকে 4 মাস পরে আর কি, তো আপনার দেখা যেত যে পুরো বাসাটা ঠান্ডা হয়ে যেত যখনই তার নামাজ পড়া স্টার্ট হতো। মানে যখনই, মানে ওনার কথা কি, যখনই আল্লাহু আকবার বলতেন তখনই পুরো বাসাটা ঠান্ডা হয়ে যেত একদম। আর টিনের চালের উপরে এরকম শব্দ আসতো যে মনে হয় কেউ যেন ডাব ছুঁড়ে মারছে বা কিছু একটা বড় বড় পাথর ছুঁড়ে পড়ছে টিনের চালে। তো সারা রাত তারা ঘুমাতে পারতো না, এমন দিন গেছে সারা রাতই ঘুমাতে পারেনি। তো তার বাবা যতক্ষণ তাহাজ্জুদ নামাজ পড়তো ততক্ষণ এই শব্দগুলা হতো। তো তার বাবা ফজরের আগ পর্যন্ত তাহাজ্জুদ নামাজের অন্যান্য আমল সবগুলা করতেন আর কি। আচ্ছা। তো তারা খুব মানে ফেড আপ হয়ে গেছিল এই যন্ত্রণায়। ততপরে তার বাবাকে তারা বলে যে আপনি তাহাজ্জুদ নামাজটা একটু ছোট করে পড়েন, কারণ এরকম শব্দ হতো। তার বাবা তো টের পেত, এই ফ্যামিলির সবাই টের পেত। তো তার ঘরের চারিপাশে কোনো ধরনের গাছ টাছ তেমন একটা ছিল না। লাউ গাছ ছিল ঘরের কোনায়, আর সামনে সবজি বাগান ছিল। তেমন কোনো উঁচু গাছ ছিল না যে ডাল ভেঙে পড়বে, অথবা ডাব টাবের গাছ আর কি, যে ডাব পড়বে টিনের চালে, এরকম কোনো শব্দ হওয়ার চান্সই নেই। কিন্তু তারা প্রতিদিন এই জিনিসটা লক্ষ্য করতো। যদিও ঘটনাটা আমি যে ঘটনাটা শেয়ার করবো সেটার সাথে কোনো প্রত্যক্ষ না, মানে মিল নেই আর কি। এটা একটা আমি ঘটনার আগে বলে নিলাম আর কি, যেহেতু এই এলাকাটা একটু এরকম প্রবণ, একটু ভয়, মানে এরকম প্রবণ ছিল আর কি। তো ঘটনার দিন চলে যায় আসলে। সেদিন আপনার উনি ওনার ফ্রেন্ডদেরকে নিয়ে এক এলাকা থেকে আরেক এলাকায় ক্রিকেট খেলতে গিয়েছিল। তো খেলা যেদিন শেষ হয়ে যায়, তো সেদিন সন্ধ্যার দিকে তারা রওনা দিয়ে দেয়। আর তার নাফিজ ভাই, তার এক ফ্রেন্ড ছিল তার সাথে, ফেরদৌস নাম। তো তারা 2 জন ডিসাইড করে যে আমরা বাড়ি ব্যাক করবো, বাকিরা ব্যাক করবে না, তারা পরের দিন ব্যাক করবে। আর রেগুলার রাসেল ভাই তারা গ্রামের মাঝখান দিয়ে, মানে তাদের বাড়ি থেকে 3-4 মাইল দূরে ছিল ওই যে জায়গায় খেলা হয়েছে। তো হেঁটেই আসতে হবে, তেমন কোনো ট্রান্সপোর্ট ছিল না। এখন তো অনেক ট্রান্সপোর্ট সুবিধা হয়েছে, আগে এত সুবিধা ছিল না। ইলেকট্রিসিটিও তার বাড়িতে ছিল না। তো রাতের বেলা যে কেউ মুভ করতে গেলে, কোথাও গেলে টর্চ সাথে নিতই। তো সেই টর্চ নিয়ে তারা রাস্তাতে নেমে যায়, বাড়ির দিকে রওনা দেয়। তো তারা জানতো যে কিছু রাস্তা হেঁটে যেতে হবে, কিছু রাস্তা ক্ষেতের মাঝখান দিয়ে যেতে হবে। তো যেটুকু রাস্তা হেঁটে যাওয়ার কথা, ততটুকু রাস্তা অর্ধেক যাওয়ার পর একটা বাজার পায়। তো যেহেতু অনেক দূর হাঁটতে হবে, তারা কিছু মুখে দিয়ে নেয়, হালকা জিনিস মুখে দিয়ে, তারপরে তারা হাঁটা স্টার্ট করে। রাস্তার মাঝখান থেকে হাঁটার পর ডিসাইড করে যে এই রাস্তা দিয়ে যদি হাঁটতে থাকি তাহলে আরো দূর লাগবে, আমি ক্ষেতের মাঝখানে চলে গেলে একটু তাড়াতাড়ি যাওয়া যাবে। তো টর্চ তো রাসেল ভাই সবসময় মারে না, একটু মেরে সামনে যতটুকু দেখা যায় ওইটুকু রেখে আবার অন্ধকারে হাঁটতে থাকে। তো ওই সময়টা ছিল রাসেল ভাই প্রচন্ড শীতকাল, মানে কুয়াশার জন্য আপনি টর্চ লাইট দিয়ে যতটুকু মারা যায় অতটুকু প্রপারলি দেখা যায় না। কুয়াশার জ্বালায় আপনার সামনের মানুষজনকেও দেখা যাচ্ছে না, মানে সামনে যদি 2 হাত সামনে মানুষ থাকে, এত কুয়াশা যে দেখা যাচ্ছে না। তো তারা হাঁটছে, ক্ষেতের মাঝখান দিয়ে হাঁটতে হঠাৎ করে থপাস করে তার ফ্রেন্ড একটা গর্তে পড়ে যায়। আচ্ছা। তো গর্তে পড়ে যাওয়ার পরে তিনি টর্চ মেরে গর্ত থেকে পা উঠায়। তো গর্তের ভেতরে কিছু বাঁশ থাকবার কারণে পাটা চিড়ে যায় আর কি। আচ্ছা, পাটা ছিলে যায়। তো তিনি কি করেন, তার ফ্রেন্ডটাকে নিয়ে গাছের নিচে বসায়, এবং তারা বুঝতে পারে তার একটা কবরের মাঝখানে, মানে তার ফ্রেন্ড একটা কবর ভেঙে পড়ে গেছে। খুব আহামরি বড় কবর না রাসেল ভাই, ছোট কবর, মিডিয়াম সাইজের কবর আর কি। তো ওই বাঁশ ছিল ভেতরে, বাঁশের ভেতর সহ একদম বেশ ভালো গর্তে পড়ে গেছে।
তো উনি কি করছে, ওনার ফ্রেন্ডকে হেল্প করে উপরে উঠানোর পর একটা গাছের পাশে এসে গাছের নিচে এসে বসিয়েছে। তো অন্ধকারে যতটুকু আলো মারা যায় কেউ আছে কিনা হেল্প চাওয়ার জন্য। তো উনি একবার টর্চ মেরে আবার টর্চ বন্ধ করে তার ফ্রেন্ডকে আশেপাশ থেকে কিছু ঘাস নিয়ে এসে ওই ঘাসটা চিপে তো ওই যে জায়গায় কেটেছে সে জায়গায় লাগিয়ে দিচ্ছিল। আচ্ছা, এমন সময় রাসেল ভাই ওই যেই জায়গায় কবরটা ভেঙেছে সেই জায়গাতে একটা সাউন্ড আসতে থাকে, যে বাচ্চারা খেলছে এমন সাউন্ড। আর ওনাদের তো রাসেল ভাই ওই জায়গাটা পরিচিত, এমন না যে তারা আগে এই প্রথম এসছে, এর আগেও তারা এরকম অন্ধকারে এই রাস্তা দিয়ে হেঁটে গেছে। তো আগেও খেলতে মানে যেই জায়গায় খেলতে গেছিল তারা আগে ওই জায়গায় খেলতে গিয়েছিল। আচ্ছা, তো যার ফলে তারা এটা তাদের ফার্স্ট অ্যাটেম্প্ট না। তো তারা জানে যে এই এলাকায় এরকম কি কে কি আছে, কারা আছে, তারা তাদের মুখস্থ আর কি। তো তার ভাষ্য মতে যে এই আশেপাশে আধা কিলোমিটারের কোনো ঘর বাড়ি ছিল না, তো বাচ্চা আসার কথা তো প্রশ্নই আসে না। তিনি তার ফ্রেন্ডকে একটু বসিয়ে ওই কবরটা দেখতে যান যে কতটুকু ভাঙলো কবরটা দেখার জন্য, কারণ এই কবরটা ভেঙেছে এই অন্ধকারের ভিতরে, কতটুকু ভাঙলো এটার সাথে কিউরিয়াসিটির কারণে সে কবরটার কাছে যায়। আচ্ছা, কবরটার কাছে যাওয়ার পর সে টর্চ মারে দেখে যে একটা পোর্শন পুরো ভেঙে নিচে চলে গেছে, আর কিছু বাঁশ সরে যাওয়ার কারণে একটা ডেড বডি দেখা যাচ্ছে। ডেড বডি তো আসল ভাই আসলে একটা লাশ দেখা যাচ্ছে সেখানে। তো মানে উনি বলে যে মাটি দেখেই বোঝা যাচ্ছে যে একদম রিসেন্ট কবর, এটা 2 দিন হয়তো বা 3 দিন আগের কবর। গন্ধ আসছে ভেতর থেকে, পটকা একটা গন্ধ আসছে। উনি কি করলেন, আবারও তার ফ্রেন্ডের দিকে ব্যাক করতেই ফ্রেন্ডের কাছে তখনও পৌঁছায় নাই, সাউন্ড এরকম আসতে থাকে বড় বড় করে, মা মা করে। আচ্ছা, স্পষ্টগুলো বাচ্চারা মা মা করে ডাকছে। উনি খুব ভয় পেয়ে যায়। ভয় পেয়ে যাওয়ার পর চিৎকার, রাসেল ভাই আসলে ওই জায়গাটা বসে তিনি চিৎকার দেওয়া স্টার্ট করে যে কেউ আছে কিনা, হেল্প করেন আমাদের। এইটা আরো বেড়ে যায় তখন যখন তিনি তার ফ্রেন্ডের কাছে যে ধরতেই তার ফ্রেন্ড পড়ে যায়, মানে ফ্রেন্ডটা অজ্ঞান হয়ে গেছে। মানে বলছে উনি, ওনার কথা যে ওর নিঃশ্বাস চলছে, ওর নিঃশ্বাস শ্বাস প্রশ্বাস চলছে, কোনো সমস্যা নাই, কিন্তু ওই অজ্ঞান হয়ে গেছে। অজ্ঞান হওয়ার কারণটা কি ওই মুহূর্তে তো জানা যাচ্ছে না। তো ফ্রেন্ডটাকে তো বাড়িতে নিয়ে যেতে হবে, তাকে নিজে যেতে হবে, এখানে কোনো বিপদ ঘটতে পারে। তো দুয়া যতটুকু পড়া যায় পড়ছে, আর ফাঁকে ফাঁকে মানুষের হেল্প চাওয়ার জন্য আশেপাশে টর্চ মারছে, কেউ আছে কিনা জিজ্ঞেস করতে। ফ্রেন্ডটাকে একা ফেলে যেতেও পারছে না যদি কোনো বিপদ ঘটে। তো 10-15 মিনিট পরে রাসেল ভাই কারো পায়ের হাঁটার শব্দ শোনা যাচ্ছিল, যে কারণ কুয়াশার জন্য দেখা যাচ্ছে না ওপাশ থেকে কে আসছে। তো ঘাস মারিয়ে কেউ আসছে এরকম বোঝা যাচ্ছে। তো টর্চ মেরে একটা লোক এসছে। তো ওই লোককে বলে যে ভাই আমাদেরকে বাসা পর্যন্ত আগায় দিতে হবে, আমরা একটু বিপদে পড়ে গেছি এই জায়গায়, আমার ফ্রেন্ডটা পা কেটে গেছে আর অজ্ঞান হয়ে গেছে। তো উনি বললেন যে আচ্ছা ঠিক আছে। উনি মানে ওই লোকটা কোনো কথা বললো না। তো উনি কাঁধের মধ্যে নিয়ে এক হাত ওনার কাঁধে আর এক হাত ওনার হাতে, এভাবে কষ্ট করে প্রায় 2 মাইল উনি হেল্প করে রাসেল ভাই। এরকম হেল্পও মানুষ করতে যায় না তো রাতে, খুবই স্বাভাবিক। আর তখন রাত উনি বলে যে আমার ঘড়িতে আমি দেখি যে তখন রাত 9:13 বাজে। আমি তখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিই, প্রায় ঘন্টাখানেক হাঁটার পরে বাড়িতে পৌঁছাই। তখন 10টা বাজে। তো বাড়ির সবাইকে তিনি এই ঘটনাটা বলে যে এই ঘটনা, ও তো অজ্ঞান হয়ে গেছে, ওর পা থেকে রক্ত বেরোচ্ছে, এখন ওর বাসায় ওকে দিয়ে আসতে হবে। ওই পর্যন্ত তার ফ্রেন্ডের কিন্তু রাসেল ভাই জ্ঞান ফেরে নাই। আচ্ছা, তখন পর্যন্ত জ্ঞানটা ফেরে নাই। আচ্ছা, তো ওই যে লোকটা যে দিয়ে গেল তাকে ধন্যবাদ জানানোর সুযোগ পায় নাই। উনি ব্যাক করতেই দেখে যে লোকটা নাই ওই জায়গাতে, মানে ঘরের মধ্যে ফ্রেন্ডকে বসিয়ে আশেপাশে টর্চ মেরে দেখে যে লোকটা ওই জায়গায় নাই। তো তিনি কি করলেন, তার ফ্রেন্ডকে তার বাড়িতে পৌঁছে দিলেন, বলে যে অজ্ঞান হয়ে আছে, তো ওকে একটু যে জায়গায় কেটে গেছে সে জায়গায় একটু যতটুকু পারে অ্যান্টিসেপ্টিক দিয়ে কিছু দিয়ে যতটুকু রাখে, সকাল পর্যন্ত অ্যাটলিস্ট ওই জায়গাটা কোনো যাতে ক্ষত না হয়। আর তো ঘরের ভিতরে সে চলে আসে। পরের দিন সকালবেলা জানতে পারে যে জ্ঞান ফেরে নাই। জ্ঞান ফিরছে সকাল 10টার দিকে, কিন্তু জ্ঞান ফেরার পর ওই ছেলে কাউকে চিনছে না, তার ফ্রেন্ড কাউকে চিনছে না। এখন রাসেল ভাই তখন শুরু হয়ে গেল, মানে তথাকথিত সিস্টেম। রাসেল ভাই গ্রামের কবিরাজ নিয়ে আসলো। তো তার কথা মতো যে কবিরাজ যত ঝাড়ফুঁক, কিন্তু আসল তো মনে হয় একটা দুয়া বা সূরা কিছু একটা কাজে লাগে। কিছুক্ষণের মধ্যে তার ফ্রেন্ড, এই তথাকথিত নিয়ম রাসেল ভাই চলে গেছে। তো ওই কিছুক্ষণ পর ওনার ফ্রেন্ডের জ্ঞান ফেরে, এবং জ্ঞান ফেরার পর সবাইকে চিনতে পারে। তো এক ফাঁকে উনি জিজ্ঞেস করলো যে কি ব্যাপার, তুই কালকে অজ্ঞান হয়ে গেছিলি, তোর কি কিছু মনে আছে কিনা? তো তিনি একটা কথা বললেন ফেরদৌস ভাই, যে তুই যখন টর্চ নিয়ে কবরের কাছে গেলি, ওই টর্চ মারার সাথে সাথে আমি কবরের উপরে 2টা বাচ্চা দেখি। আচ্ছা, এবং 2টা বাচ্চা খিলখিলিয়ে হাসছে, বড় করে হা করে। এইটা দেখে আমি চিৎকার দিব, এমন সময় আমার কানের মধ্যে কে জানি একটা বাচ্চা এসে হাত দিল। আমি পিছনে তাকাতেই আমার আর চেহারা কিছু মনে নেই, আমি অজ্ঞান হয়ে যাই। এইটা বলার পরে এলাকার লোকজনকে নিয়ে রাসেল ভাই সবাইকে নিয়ে ওই কবরস্থানে যাওয়া হয়, যে আসলে এখানে একটা কবর ভাঙা পড়ে গেছে গতকাল রাতে, যে ওরা যে এসেছিল তা বুঝে গেছে আর কি।
তো ওই যে এলাকার যে লোকের যে জায়গাটা যেখানে কবর যার জায়গা মালিক তিনি পর্যন্ত এসে বলে যে ভাই 2 দিন আগে তো আমার ছেলেটা পানিতে পড়ে মারা গেছে, এই জায়গায় কবর দিয়েছিলাম। তখন উনি রিলেট করলেন যে তাহলে আমি কোনো কিছু অবজার্ভ করি নাই, তাহলে অবজার্ভ যে করেছে আমার ফ্রেন্ডই করেছে। তো কবরটা এখানে দিয়ে এলাকার লোকজন তখন বলেছে যে হুজুর নিয়ে সেই জায়গায় যদি কোনো দোয়া পড়ে দেওয়া যায় খুব ভালো। তো ওনারা চলে আসে বাড়িতে, সাধারণ স্বাভাবিকভাবে চলে আসে। তো 5 দিন পর রাসেল ভাই তার ফ্রেন্ডটা মারা যায়, যে ফ্রেন্ডটা এফেক্ট মানে এই প্রত্যক্ষ বুঝতে করেছিল। পেরেছি। হ্যাঁ হ্যাঁ। তো মারা যাওয়ার আগের দিন তার টেম্পারেচার প্রায় 105 ডিগ্রি উঠে যায়। তো সবাই এতটা ঘাবড়ান নাই, ওই কবিরাজ মানে ডাক্তার আনতে আনতেই উনি মারা যান আর কি। ঢাকায় নিয়ে আসার প্ল্যানিং ছিল। তো ওই মুহূর্তে সে প্রলাপ করছিল এরকম যে কবরটা যেন আমার ওইখানে হয়, ওই কবরের পাশে হয়। এই আপনার প্রলাপটা এরকম করছিল যে উল্টাপাল্টা করে যে আমার কবরটা যেন ওই জায়গায় হয়, মানে ঘোরের মধ্যে। পরের দিন সকালে মারা যায় এবং তার শেষমেশ কবরটা রাসেল ভাই ওই জায়গাতেই দেওয়া হয়। আচ্ছা। তো তার ফ্রেন্ডের সাথে এরকম ঘটনা তাকে খুব মানে ভাবায় তোলে যে আমার ফ্রেন্ড আমার সাথে ছিল, মারা গেল। পরে সে ঢাকায় চলে আসে রাসেল ভাই, কিন্তু ওই জায়গায় আশেপাশে এখন ঘর বাড়ি উঠে গেছে। এখনো ভাইয়া ওই জায়গায় বছরে একবার হলেও বাচ্চাদের শব্দ পাওয়া যায়। আচ্ছা। ওই জায়গাটা এত ফেমাস যে এখনো বছরে একবার কেউ না কেউ ওখানে বাচ্চার একটা আওয়াজ পাই, হয় কান্নার হয় হাসির শব্দ। এটাই ছিল রাসেল ভাই ঘটনা। থ্যাংক ইউ সো মাচ। আমরা চলে যাচ্ছি ঘটনায়, বাবু হয়ে আছেন আমাদের সঙ্গে, আমরা নেক্সট ঘটনায় যাচ্ছি। ধন্যবাদ রাসেল ভাই, ঈদ মোবারক সবাইকে। ওকে রাসেল ভাই, যে স্টোরিটা শেয়ার করব এটা অ্যাকচুয়ালি বেশ অনেকদিন আগে ঘটে যাওয়া আমার নিজের সাথে একটা ঘটনা। এটা হয়েছিল আপনার রাঙ্গামাটি জেলায়। তখন আমি বিদেশ থেকে প্রথম বাংলাদেশে এসেছি এবং আমার প্যারেন্টস গভর্নমেন্ট সার্ভেন্ট হওয়ার কারণে ওখানে আর কি আমরা বেড়াতে যাই একটা গভর্নমেন্ট স্পটে, আর কি নাম বলা যাবে না। আচ্ছা। যাই হোক, তো দিনের বেলা ঘোরাঘুরি করলাম লেকে, এবং রাতের বেলা যেখানে থাকতে দেওয়া হলো জায়গাটা একটা সিকিউরড এরিয়া আর কি। তো ওখানে আপনার যারা সিকিউরিটিতে ছিল তারা আমাদেরকে বললো, মানে আমরা বন্ধুরা ছিলাম একটা অংশে, আচ্ছা, আর ফ্যামিলি ছিল হচ্ছে আপনার ডাক বাংলাতে। তো যাই হোক, তো ওখানে বললো যে এখানে আপনার ই করা যাবে না, মানে কিছু এলাকা আছে এখানে যেতে পারবেন না, রাতের বেলা হাঁটাহাঁটি করবেন না, আপনারা এখানে কথা বলেন গল্প করেন যাই করেন এই বারান্দা এন্ড বারান্দার পার্শ্ববর্তী অঞ্চলটা। তো যাই হোক রাসেল ভাই, এগুলা শোনার পরে বুঝলাম, জিজ্ঞেস করলাম কেন যাওয়া যাবে না। বললো যে এটা আশেপাশে বন জঙ্গল এবং সংরক্ষিত এলাকা, সুতরাং এখানে অনেক রকম বিপদ আপদ থাকতেই পারে, পশু পাখি থাকে অনেক সময়, অন্য জায়গা থেকে আপনার বাঘ এসে পড়ে, মানে চিতাবাঘ যেটা, দেন সাপ এসে পড়ে, এগুলো আর কি। তো যাক শুনলাম, শুনে ধরেন রাত পর্যন্ত আর কি বন্ধু বান্ধব আড্ডা মারার পর যখন নাকি প্রায় শেষ রাত, তখন একা একা ভাল লাগছিল না রাসেল ভাই। তো আমি আস্তে আস্তে করে একটা মানে সিগারেট নিয়ে সামনে চলে যাই হেঁটে হেঁটে। হাঁটতে যখন বারান্দায় আসি, বারান্দায় এসে দেখছি যে বেশ নিশুতি রাত, আপনার ঝিঝি পোকা ডাকছে এবং বেশ ভালোই লাগছিল। তো তাকায় দেখি যে আপনার সামনে আপনার একটা খোলা জায়গা আর কি, মানে বেশ ওপেন একটা জায়গা মাঠের মতো, এবং মাঠের ওই সাইডে, মাঠের ওখানে আবার বেশ কার্পেটিং করা একটা জায়গা, সম্ভবত হেলিকপ্টার বা কিছু নাম ওখানে, হেলিপ্যাড বা সামথিং লাইক দ্যাট। তার ওই পাশের জায়গাটা আপনার করা আর কি, আপনার ওই গাছগাছালি দিয়ে ঘেরা। তা আমি হঠাৎ চিন্তা করলাম যে জায়গাটা তো বেশ পরিষ্কারই এবং একটা আর্চ লাইট পড়ছে বেশ, আমি বললাম একটু হেঁটে যাই সামনে কি আছে। তো হেঁটে চলা শুরু করলাম রাসেল ভাই। হাঁটতে হাঁটতে আপনার ওই পাকা জায়গাটা পার হলাম, পাকা জায়গা পার হয়ে এক সময় প্রান্তে চলে আসলাম যেখানে ঝোপঝাড়। তো ওখানে দাঁড়িয়ে ওই রাতের আলোতেই দেখছি যে বেশ আলো পড়ছে, বেশ জায়গাটা মানে দেখা যাচ্ছে নিচু জায়গাটা। হঠাৎ দেখলাম যে আপনার একটা ছায়া মূর্তির মতো মানে দাঁড়ায় আছে ওখানে, বাট মানে ইটস লাইক হিউম্যান শেপ। আমি ফার্স্টে মনে করেছিলাম যে কোনো বানর বা কিছু নাকি, কিন্তু বানর তো আপনার ছোট কোনো প্রাণী না, বানর ছোট হয়, কুজো হয়ে থাকে, এরকম কিছু, মানে স্ট্রেট দাঁড়িয়ে আছে। এবং খেয়াল করলাম যে চুলগুলা বেশ বড় বড়, কারণ চুলগুলা মানে বাতাসে উঠছে। এরকম অবস্থায় হঠাৎ করে ওই পাহাড়ের কোণা থেকে শাট করে নিচে লাফ দিল। লাফটা হচ্ছে ফ্রি ফলের মতো, আমরা যেরকম বানজি জাম্পিং করি, কাইন্ড অফ লাইক দ্যাট, এবং নিচে চলে গেল। এই চলে যাওয়ার পর আমি একটা মানে ধাক্কা খেলাম যে একটা মানে মানুষ টাইপের কিছু এরকম পাহাড় থেকে লাফিয়ে এরকম সম্ভব, এবং উচ্চতাটা বেশ অনেক রাসেল ভাই। নিচে নদীগুলোকে দেখা যাচ্ছে, লেক বা নদী যেটা, সেটা ছোট সংকীর্ণ খুব। তো আমি বেশ মানে
হকচকিয়ে গেলাম, বেশ ভয় পেলাম। খুবই স্বাভাবিক। এবং একা আমি দেখলাম যে এরকম ঘটনাটা কি, এবং পরবর্তীতে মনে হলো যে আমার ঠিক পেছনে মানে সাইড দিয়ে বাতাসের কোন একটা আর কি ঘূর্ণির মতো হচ্ছে আর কি, বাতাস হঠাৎ করে লাইক কুশন করলে যেরকম হয় এরকম বাতাসের ঘূর্ণির মতো কতগুলো, এবং মনে হচ্ছে যে আমাকে সাইড কাটায় সামনে চলে যাচ্ছে বাতাসটা। তো আমি বেশ ভয় পেলাম এবং আমি হেঁটে হেঁটে চলে আসা শুরু করলাম। এবং যখন আমি ওই ঠিক আপনার বারান্দা দিয়ে ঢুকছি তখন কিন্তু আমি পিছনে স্পষ্ট মানে একটা হাসির শব্দ শুনছি, লাইক ফিমেল ভয়েস হাসিটা। বাট হাসিটা রাসেল ভাই এতই মানে ডিফারেন্ট ছিল, এটা নর্মালি আমরা যে হাসি সেরকম কিছু না, মানে একটা মেয়ে মানুষ সাধারণভাবে যেরকম হাসি সেরকম না, কেমন জানি একটা মানে কণ্ঠটাই জানি কেমন একটা হাসির একটা শব্দ। এবং আমি তাড়াতাড়ি আপনার ভেতরে চলে আসি, এসে আমার রুমের মধ্যে যখন যাই যে তখন আপনার তাড়াতাড়ি আমি দোয়া পড়ে ওখানে শুয়ে পড়ি। এবং আমি সকালে ওখানকার ওই একজন সিকিউরিটির সাথে কথা বলি যে ভাই আপনার মানা করছিলেন ওখানে যেতে, তো আমি কিন্তু হেঁটে হেঁটে গেছিলাম, এরকম এরকম দেখছি। তো বললো যে আপনি কেন গেছেন, জায়গাটা তো মানে সুবিধা না, অনেক পুরানো জায়গা এখানে, এবং এখানে অনেক উদ্ভট উদ্ভট জিনিস ঘটে। তবে এখানে একজন এই এলাকায় একটা পাহাড়ি মেয়ে এখান থেকে পড়ে আত্মহত্যা করছিল এক সময়, এবং অনেকেই নাকি সেই আপনার পড়ে যাওয়ার জিনিসটা প্রায় এরকম দেখে এখান থেকে। সো বলছে যে হয়তো আপনি দেখতে পারেন এটা, হু নোজ, বাট এরকম বেরোবেন না, এটা শুধু যে পশু পাখির জন্য বলছে সেটা না আর কি। এটা ছিল প্রথম ঘটনা। ওকে, থ্যাংক ইউ সো মাচ। চলে যাব এখন আপনার ভাইয়ের কাছে, তার একটা ঘটনা শুনে আসবো। আমাদের সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম লিসেনার্স, ঈদ মোবারক সবাইকে। আসল ভাইকে ধন্যবাদ আজকে স্পেশাল এপিসোডে আমাকে ইনভাইট করার জন্য। রাসেল ভাই, আজকে যে ঘটনাটি আমি শেয়ার করব, ঘটনাটি আমাদের রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার আরকান্দি নামক একটা গ্রাম এলাকা আছে। সে এলাকায় আমাদের জেলার অত্যন্ত প্রাচীন এবং খুবই পরিচিত একটা অনেক বড় একটা শ্মশান আছে, যেটা আরকান্দি শ্মশান নামে পরিচিত। তো আজকের ঘটনাটা মোটামুটি উইকেন্ডিক। তো আজকে শুরুতে একটা বিষয় আগে বলিনি, ঘটনার প্রথম অংশ সেটা আজকে ঘটনা যাদেরকে নিয়ে মানে দুই ভাই, একজনের নাম রইসুদ্দিন আর একজনের নাম রহিমউদ্দিন, দুই ভাই। ওনারা পেশায় আসলে কাঠমিস্ত্রি ছিলেন। আচ্ছা। তো ওনারা কাঠমিস্ত্রি কাজ করলেও আসলে নিজেদের ঘর ওনারা আসলে কখনো তৈরি করেন নাই। একটা পর্যায়ে মনে হলো নিজেদের ঘরটা একটা সুন্দর করে করার দরকার। আচ্ছা। তো কারণ ঘর করতে গেলে কিন্তু আমরা গ্রাম দেশে যেটা বলি কামলা আমরা নিয়ে আসি আর কি বিভিন্ন জায়গা থেকে, মানে কাজে সহযোগিতা করার জন্য। তো ওনারা এরকম একজন কামলা নিয়ে আসলেন। এটা ঘটনা কিন্তু 1985 বা 86 সালের ঘটনা, এটা মানে শুরুর ঘটনাটা। তো একজন কামলা নিয়ে আসলেন। তো কামলা দেখে বুঝতে পারলেন যে ইনি সনাতন ধর্মাবলম্বী লোক। তো আনার পরে তখন কামলাকে বললো যে আপনার কি আরো কোনো সহযোগী লাগবে নাকি আপনি একা পারবেন? বলো আমার কোনো সহযোগী লাগবে না, আমি একাই সব কাজ করতে পারবো, আপনি খালি আমাকে দেখিয়ে দিবেন কি কি করতে হবে। তখন ওই দুই ভাই ওনারা দেখিয়ে দিলেন। ওনারা নিজেরাও যেহেতু কাঠমিস্ত্রি ছিলেন, ওনারাও কাজ করেন এবং সাথে ওনাকে কিছু হেল্প করতে বলেন। ওনারা খুব ভালো কাজ করে, অনেকের কাজ উনি একাই করে। আবার যখন খাওয়া দাওয়ার সময় হয় রাসেল ভাই, এখানে আমরা একটা বিষয় জানি যে যারা আমরা গ্রাম দেশে যে কামলা বলি, ওনারা কিন্তু অনেক পরিশ্রম করেন এবং ওনারা কিন্তু খাওয়া দাওয়াটা একটু বেশি পরিমাণ করেন, যেহেতু ওনাদের পরিশ্রমটা অনেক বেশি হয়। কিন্তু উনি খাবার খেতেন খুবই অল্প। ওই যে সনাতন ধর্মাবলম্বী যেই কামলাটা নিয়ে আসেন খুবই অল্প খাবার খেতেন এবং ক্ষেত্র বিশেষে দেখা যায় উনি খাবারই খেতেন না, এমনও হয়েছে। এবং ওই বাড়িতেই পাশে একটা ছোট্ট একটা ঘর ছিল, ওই ঘরেই তার থাকার ব্যবস্থা করে দিয়েছিল যে কয়েকদিন কাজ হবে উনি ওখানেই থাকবেন। তো কাজ চলতে চলতে হঠাৎ একদিন সকালবেলা ওনাকে ডাকাডাকি করা হচ্ছে, উনি ঘর থেকে বের হচ্ছে না। যখন অনেকক্ষণ ডাকাডাকি করার পরে ঘর থেকে বের হচ্ছে না, তখন ওনারা দরজা ভেঙে ভিতরে ঢুকলেন। ঢুকে দেখলেন যে লোকটি আর জীবিত নেই। তো মনে হয়েছে যে উনি স্বাভাবিকভাবে মারা গেছেন, কারণ বয়স প্রায় ওনার 50+ ছিল। তো মনে হচ্ছে বেশি পরিশ্রম করেছে, স্বাভাবিকভাবে মারা যেতে পারে। কিন্তু রাসেল ভাই ওনার যে পরিচয়, ওনার বাড়ি কোথায়, ওনার ফ্যামিলিতে কতজন আছেন, এই মর্মে উনি তেমন কোনো কথা বলেন নাই ওই বাড়ির লোকদের। আচ্ছা। যার কারণে ওনার বাসা যে কোথায়, লাশ কিভাবে খবর দেবে, এই বিষয়ে তারা কোনো সিদ্ধান্ত নিতে পারেনি। যেহেতু মারাই গেছেন এবং বোঝা যাচ্ছে যে উনি সনাতন ধর্মাবলম্বী, তো তার ধর্ম অনুযায়ী তাকে মানে দাহ করা হবে এই বিষয়ে তারা সিদ্ধান্ত নিন। এবং স্থানীয় যারা ওই শ্মশানে যে পুরোহিত ছিলেন বা এই পুরানো সংক্রান্ত কাজ যিনি মানে তত্ত্বাবধান করতেন, তার সাথে যোগাযোগ করা হলে বলে আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এটাকে দাহ করবো বলে সিদ্ধান্ত হলো আর কি। তো দাহ যেদিন করা হবে
মানে ওই দিনই হয়তো বিকালের দিকে সময় করেছিল যে আমরা এটাকে দাহ করব। তো যখন শ্মশানে নিয়ে যাওয়া হলো, মানে ঝমঝম করে বৃষ্টি, এমনি তো তখন শ্রাবণ মাসের ছিল আর কি, ঝমঝম করে বৃষ্টি শুরু হয়ে গেল, যার কারণে কোনো মতে মানে এখন সব কিছু ভিজে গেছে, যার কারণে মানে তাকে দাহ করাটা পসিবল হচ্ছিল না। তখন বলে যাচ্ছে ঠিক আছে দাহ করতে পারছি না, তো ওনাকে আমরা কবর দিয়ে দিই। তো তাকে মানে সনাতন ধর্মের নিয়ম অনুযায়ী তাকে যেভাবে কবর দেওয়া হয় তাকে সেভাবে কবর দিয়ে যে যার মতো চলে আসে। তো ঘটনা রাসেল ভাই প্রথম অংশ এখানেই শেষ। ওনার কথা অনেকে ভুলেই গেছে যে ধর এরকম একজন লোক আসছিল বা এরকম মারা গেছে, ভুলেই গেছে আর কি। তো 88 বন্যা যখন হয় তখন রাজবাড়ী জেলার কিন্তু 97% অঞ্চলই মানে পানির নিচে তলিয়ে যায়। তো যথারীতি ওই আরকান্দি সহ ওই শ্মশান এলাকাটাও পানির নিচে তলিয়ে গিয়েছিল। এখন একটা দীর্ঘমেয়াদী বন্যাতে মানে সবারই, সব শ্রমিকদেরই তো আসলে কাজ বলতে তেমন কিছু ছিল না। এই যে রইসুদ্দিন এবং রহিমউদ্দিন ওনাদেরও আসলে তেমন কোনো কাজ ছিল না। তখন ওরা চিন্তা করে আমরা কিভাবে চলবো, তাহলে একটা কাজ করি, আমরা একটু এই কিছুদিন যতদিন বন্যা থাকে আমরা মাছ ধরবো। তো ওনার প্রতিবেশীর একটা নৌকা ছিল, মোটামুটি মাঝারি সাইজের একটা নৌকা। তো ওনারা 2 ভাই এবং ওই প্রতিবেশী 2 জন, এই 4 জন মিলে নৌকায় রাত্রেবেলা মাছ ধরতেন। তো একদিন মাছ ধরতে ধরতে, তো তখন আসলে কিন্তু যে 5 ব্যাটারির টর্চ ছিল, এখন তো সেটা দেখা যায় না আর কি, আমরা দেখেছি এক সময়, কিন্তু ওই সময় আবার 5 ব্যাটারির টর্চ গুলো অনেকের কাছেই থাকতো, বিশেষ করে গ্রামে অনেকের কাছে 5 ব্যাটারির টর্চ গুলো থাকতো। তো ওনারা 5 ব্যাটারির টর্চ দিয়ে রাতের বেলা দেখতেন মাছ, মানে মাছ কোথায় আছে। আর আমরা গ্রাম দেশে যেটা বলি ট্যাটা বলি, ট্যাটা, এই ট্যাটা দিয়ে মাছের শরীর আঘাত করা হয়, তখন মাছ মারা যায় আর কি। তো ওই ট্যাটা নিয়ে ওনারা দেখতেন, যেখানে ওই মাছ দেখতেন ওই ট্যাটা দিয়ে আঘাত করতেন, পরে মাছটাকে নৌকায় তুলে নিয়ে আসতেন। এভাবে মাছ ধরতে ধরতে হঠাৎ একটা মানে প্রকাণ্ড আকৃতির একটা মাছ ওনার টর্চের লাইটে মানে ধরা পড়লো আর কি, টর্চের আলোতে ধরা পড়লো। তখন কিন্তু মাছটা মানে সাধারণত দেখা যায় যে যদি বড় ধরনের কোনো আলো মাছের উপর ফেলা হয়, মাছগুলো সাধারণত নড়াচড়া কম করে ওই আলোর কারণে। কিন্তু দেখা যায় মাছটার উপর আলোটা পড়ার পরও মাছটা খুব সাবলীল ভাবে সাঁতার কেটে চলে যাচ্ছে। তখন ওনারা চিন্তা করেন এত বড় মাছ, তাহলে আমাদের অবশ্যই মাছটা পিছনে আস্তে আস্তে পিছু নিতে থাকি। তো ওনারাও আস্তে আস্তে নৌকা নিয়ে মাছটা পিছু নিতে থাকে। এখন দেখে যে মাছটা আস্তে আস্তে ওই শ্মশানের দিকে চলে যাচ্ছে। তো ওনারাও যথারীতি শ্মশানের দিকে চলে গেল। যেতে যেতে একটা পর্যায়ে হঠাৎ করে, কারণ শ্মশানে কিন্তু অনেক ঝোপঝাড় থাকে, তো একটা ঝোপের মধ্যে মনে হলো মাছটা হারিয়ে গেছে। তখন ওনারা খুব মানে আস্তে আস্তে খোঁজার চেষ্টা করলো, কিন্তু মাছটার কোথাও খুঁজে পাচ্ছে না। তখন ওনারা চিন্তা করলেন এত বড় একটা মাছ যেহেতু এই টোপের মধ্যে আছে, সুতরাং আমরা এই বড় মাছটার কথা কাউকে বলবো না, আমরাই পরের দিন এসে আবার এটাকে খোঁজার চেষ্টা করবো। তো ওনারাও কাউকে কিছু বলেন নাই, কারণ বললেই তো লোকজন এসে আবার সেটাকে খোঁজাখুঁজি শুরু করবে। তো ওনারা পরের দিন এসে 7-5 না ভেবে ওনারা সরাসরি অন্যদিকে মাছ না ধরতে গিয়ে সরাসরি শ্মশানের মধ্যে নৌকা নিয়ে ঢুকে গেছে এবং শ্মশানের বিভিন্ন ঝোপঝাড়ের পাশ দিয়ে আলো দেখছে যে ওই মাছটা কোথায় পাওয়া যায়। কিন্তু ওই দিন ওই মাছটা ওনারা কোথাও পান নাই, তবে অন্যান্য কিছু ছোট ছোট মাছ, মাঝারি সাইজের কিছু মাছ ওনারা পেয়েছিলেন। তো ওনারা যখন মাছগুলো ধরে নিয়ে আসেন তখন অন্যান্য যে মাঝিরা বলে যে কি ব্যাপার তোমরা আজকে তো ভালোই মাছ পেয়েছো, কোথা থেকে পেলে, বলে যে শ্মশানের ভিতর থেকে ধরেছে। তখন আশেপাশের মাঝিদের সবাই তখন ইন্টারেস্ট, হ্যাঁ মানে শ্মশানের মধ্যে মনে হয় মাছ পাওয়া যায়, বড় বড় মাছ পাওয়া যাবে অন্য জায়গা থেকে। পরের দিন সবাই মানে শ্মশানের দিকে যাওয়া শুরু করছে যে হ্যাঁ এখানে আমরা বড় বড় মাছ পাবো। এখন দেখা যাচ্ছে যে সবাই যাওয়ার ফলে ওনারা তো পড়ে গেছেন বিপদে, যে তাহলে মনে হয় বড় মাছটা অন্য কেউ, ওই মাছটা অন্য কেউ দেখে ফেলবে, তারা হয়তো ধরে ফেলবে আর কি। তো যাই হোক বেশ কিছু লোকজন এসেছে। তো রাসেল ভাই এইখানে একটা বিষয় বলে রাখি, এই শ্মশানের মাছ যারা অন্য সাইডে একটু মাছ টাছ ধরে শ্মশানের দিকে আসতো, তো মাছ পাওয়ার পরিবর্তে উল্টে আরো মাছ আরো নৌকা থেকে ফেলে দিতে হতো। কি কারণে? মাঝে মাঝে হঠাৎ করে ওই যারা মাছ ধরতে আসতো তারা ফিল করতো তাদের নৌকাটা আটকে গেছে, সামনে এগোচ্ছে, হ্যাঁ কোনো মতে এক চুলো সামনে এগোচ্ছে না, না সামনে এগোচ্ছে না পিছোচ্ছে। আর নৌকা যদি নিচে কোনো কিছুর সাথে জড়িয়ে গিয়ে থাকে তাহলে কিন্তু মানে নৌকাটা মুভ করবে, ওই জায়গাতে না আসলে মুভ করবে, কিন্তু নৌকাটা এমন ভাবে মানে পানির উপরে ছিল মনে হচ্ছে যে নিচের থেকে শক্ত কোনো কিছুর উপরে ওইটা একদম গেঁথে দেওয়া হয়েছে, মানে এক চুলো নৌকাটা নড়ছে না। তখন নিচে নেমেও কোনোভাবেই নৌকার নিচে মনে হয় কিছুই নেই, কিন্তু তারপরে কেন নৌকাটা এইভাবে? তখন মানে ওনারা শুনেছে যে কখনো যদি এরকম হয় তাহলে নৌকার কোনো মাছ টাছ হয়তো বা নিচে ফেলে দিলে নৌকাটা আবার স্বাভাবিকভাবে চলতে পারে। তো সত্যি
নৌকা থেকে 2-3টা মাছ যদি ওই ধরা মাছ যদি নিচে ছেড়ে দেওয়া হতো, দেখলো মাছগুলো অদৃশ্য হয়ে গেছে, নিচে পড়েই মানে স্বাভাবিকভাবে তলিয়ে গেছে এবং নৌকাটাও স্বাভাবিকভাবে চলা শুরু করেছে। তখন দেখা গেল এই কথা যখন রটে গেল যে না, শ্মশানের ভিতরে মাছ ধরতে গেলে নৌকা এরকম আটকে যাচ্ছে এবং যা মাছ ধরেছিল উল্টা আরো ফেলে দিয়ে সেখান থেকে চলে আসতে হচ্ছে। আচ্ছা। তখন দেখা গেল আর শ্মশানে কেউ মাছ ধরতে যাচ্ছে না। কিন্তু ওই যে ওনারা যারা প্রথম দিকে যারা এই বড় মাছের সাথে যে নৌকাটা ছিল আর কি, রইসুদ্দিন এবং রহিমউদ্দিনের, ওনাদের নৌকা কখনো এই ধরনের সম্মুখীন হয়নি, যার কারণে ওনারা ওই বড় মাছটা খুঁজেই যাচ্ছিলেন। তো সত্যি একদিন বড় মাছটা ওনাদের আবার সামনে চলে আসে। আচ্ছা। তো যখন চলে আসার পরে ওনারা টেটাটা রেডি ছিল, ঠিক যখনই মারতে যাবেন হঠাৎ করে দেখেন যে মাছটা আবার অদৃশ্য হয়ে গেছে, কিন্তু ওনাদের নৌকাটা আবার ওই প্রথমবারের মতো অভিজ্ঞতা যে আবার ওই ঠিক শক্তর মতো মনে হয় নিচ থেকে কেউ ওটাকে আটকিয়ে রেখেছে। আচ্ছা। তখন একজনকে পাঠালেন যে তুমি একটু নিচে যাও, যে দেখো কি অবস্থা। তখন সেও খুব সাহসী ছিল, ওনার 4 জন ছিল মোটামুটি নৌকাতে, 4 জন। তো সে নিচে যাওয়ার পরে দেখে যে এই লোকটা আর উঠে আসছে না উপরে। তখন সবাই চিন্তিত হলেন, কি ব্যাপার, ডুব দিলে এতক্ষণে উঠে আসছে না, মানে সবাই খুব চিন্তিত হয়ে পড়লো এবং ওনারা ফিল করলো যে নৌকার নিচে কি যেন মনে হচ্ছে যে খুব একটা ধস্তাধস্তির শব্দ হচ্ছে। এবং কিছু সময় পরে হঠাৎ মনে হলো নিচ থেকে কোনো একটা জিনিস ওই লোকটাকে ছুঁড়ে নৌকার উপরে ফেলে দিয়েছে এবং ওই লোকটার সমস্ত শরীরে মানে ক্ষত বিক্ষত হয়েছে, মনে হয় যে তাকে খুব মারাত্মকভাবে জখম করেছে আর কি। তো এই দৃশ্য দেখার পরে ওনারা খুব ভয় পেয়ে যান এবং যখন ওই লোকটাকে ছুঁড়ে ফেলে দেওয়া হয় তখন কিন্তু আবার আসল ভাই ওই মাছটা আবার ভেসে ওঠে, একা একাই ভেসে ওঠে বড় মাছটা। তখন ওনারা চিন্তা করেন আর এটাকে ছেড়ে দেওয়া যাবে না। তখন কিন্তু ওই 5 ব্যাটারি মানে যে লাইটটা ছিল ওটা মাছের শরীরে মানে ধরে আর সাথে সাথে টেটা দিয়ে আঘাত করে। তো টেটা দিয়ে আঘাত করার সাথে সাথে মানে ওনারা যখন আস্তে আস্তে মাছটাকে টেনে তুলছিল পানির থেকে, যখনই উপরে তোলা হলো তখন ওনারা দেখলেন এই মাছ এটা আসলে আর মাছ না, ওই যে কিছুদিন আগে, বছরখানেক আগে যেই কামলাটা মারা গিয়েছিল এটা আসলে সেই লোকটার মৃতদেহ। এই দৃশ্য দেখে ওনারা সাংঘাতিকভাবে ভয় পেয়ে যান, খুব চিৎকার চেঁচামেচি শুরু করেন, টেটা ফেলে দিয়ে। তখন আবার নৌকাটা স্বাভাবিক হয়ে গেছে, তখন তাড়াতাড়ি নৌকা নিয়ে ওখান থেকে বের হয়ে আসেন এবং ওই যে লোকটা প্রথমে জখম হয়েছিল তাকে জিজ্ঞেস করা হয়েছিল, তার কিন্তু রাসেল ভাই মানে জবান বন্ধ হয়ে যাওয়া যেটা বলি, উনি কিন্তু আর কথা বলতে পারতেন না এবং ওই সময় অস্ট্রেলিয়ার এই বন্যাতে মানে তাকে চিকিৎসা করানোর মতো কারণ অনেক দূরে নিয়ে যেতে হবে নৌকা দিয়ে, সেই আপনার রাজবাড়ী সদর হসপিটালে, এরকম অবস্থা আসলে ওইভাবে ছিল না, ওনার খুবই অবস্থা খারাপ ছিল। তো ওনাকে যখন বলা হয়েছিল তুমি নিচে কি করেছিলে, কি দেখেছিলে, তো উনি মানে ইশারা ইঙ্গিতে বোঝাতেন যে বড় আকারের একটা মানুষের মতো এবং উনি ওই লোকটা বারবার ওই রইসুদ্দিন এবং রহিমউদ্দিনের ওই ঘরটা দেখাতেন যেই ঘরে ওই সেই কামলাটা ঘুমাতো। আচ্ছা। তো এরপর রাসেল ভাই যে ঘটনাটা ঘটে যে ওই ব্যক্তিটা মারা যান, উনি মারাত্মকভাবে জখম ছিলেন, ওই ব্যক্তির সাথে আরেকজন যিনি ছিলেন উনিও অস্বাভাবিকভাবে মারা যান। অস্বাভাবিকভাবে বলতে হঠাৎ করে খুব জ্বর আসার সাথে সাথে হয়তো বা ঘন্টাখানেক পরে উনি মারা যান। এরপর রইসুদ্দিন এবং রহিমউদ্দিন এই 2 ভাই বেঁচে ছিলেন। তো এই 2 ভাইয়ের ফ্যামিলির প্রত্যেকেই কোনো না কোনো ভাবে মানে বছর খানেকের মধ্যে তার ফ্যামিলির প্রত্যেকেই মারা যান। যখন ফ্যামিলির প্রত্যেকেই মারা যায় তারপরে এই 2 ভাই মানে বদ্ধ উন্মাদ হয়ে যায় এবং ওই এলাকাতে এই রইসুদ্দিন এবং রহিমউদ্দিন উন্মাদ হয়ে ঘুরে বেড়াতো, অনেকদিন এভাবে ঘুরে বেরিয়েছে। তো গত 10 থেকে 12 বছর হলো ওনাদেরকে আর দেখা যায় না, হয়তো বা কোথাও চলে গেছে বা জীবিত নাই, এমন হতে পারে আর কি। তো রাসেল ভাই ওই যে লোকটা যিনি ওই কামলা দিতে এসেছিলেন, আসলে উনি কোথা থেকে এসেছিলেন, উনি আসলে কি ছিলেন, উনি যে মারা গেলেন, মারা যাওয়ার পরে এই যে বড় মাছের একটা বিষয় যে তারপরে মাছের টেটা দিয়ে আঘাত করার পরে যখন টেনে তোলার সময় দেখা গেল ওই লোকটারই মৃতদেহ এবং তাকে ওইভাবে আঘাত করার পরে, মাছটাকে আঘাত করার পরে এই যে 4 জন ব্যক্তির অস্বাভাবিকভাবে মৃত্যু এবং 2 জনের উন্মাদ হয়ে যাওয়া, এটা আসলে ভাইয়া এটা রহস্যই রয়ে গেছে আমাদের ওই অঞ্চলে, যেটা আমাদের ওই বিশেষ করে বালিয়াকান্দির আরকান্দি অঞ্চলে এটা মোটামুটি একটা পরিচিত একটা ঘটনা আর কি। এটাই ছিল রাসেল ভাই ফার্স্ট ঘটনা। থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা চলে যাই ঘটনায়। যে অবশ্যই যে আজকে যে ঘটনাটা শেয়ার করবো সেটা হচ্ছে আমাদের এলাকার এক বড় ভাই, ওনার নাম হচ্ছে সজীব। উনি আমাদের পুরান ঢাকার একজন ব্যাগ ব্যবসায়ী, বড় বিজনেসম্যান উনি। তো ওনার সাথে আমার এই প্যারানর্মাল বিষয়গুলো নিয়ে কিছুদিন আগে বেশ কিছু কথা হয়েছিল। উনি আমাকে বললেন যে আমাদের
নিজেদের বাসাতেই এরকম অনেক ঝামেলা রয়েছে। একটা ছোট ঘটনা নিয়ে আমাকে বললেন যে ওনাদের বাসা হচ্ছে 6 তলা এবং 6 তলা ছাদের উপরে ওনার কবুতর পোষার কিছু শখ রয়েছে এবং ওনার বাসার ছাদে উনি বেশ বড় একটা জায়গা জুড়ে অনেকগুলো কবুতর পুষে থাকেন এবং এর জন্য যেটা করতে হয় যে কবুতরকে রাখার জন্য বেশ কিছু খোপের মতো কাঠের দিয়ে তৈরি করে কিছু ফরম্যাট তৈরি করতে হয়। আর যেটা হয় যে ওই জিনিসগুলোকে ভালো মতো সেভ রাখার জন্য যাতে বিড়াল তারপরে চিল এগুলো যাতে আক্রমণ না করে ওই কাঠামোগুলোর উপরে টিনের একটা আস্তরণ দেওয়া হয় উপরে। আচ্ছা, তো জিনিসগুলো দেখতে অনেকটা ঘরের মতো মনে হয়। আচ্ছা। আমাদের পুরান ঢাকায় যারা কবুতর পুষে থাকেন তারা অবশ্যই জিনিসটা ভালো মতো বুঝতে পারবেন, হয়তো আমি ঠিক মতো বলতে পারছি না। তো সবসময় যেটা হয়, উনি ওনার ব্যবসার প্রতিষ্ঠান থেকে যখন বাসায় যান রাত্রে, তো উনি রাত্রে ডিনার করে প্রায় 12টা, 12:30, 1টা এরকম একটা সময় উপরে ছাদে যেয়ে কবুতরগুলোকে খাবার দেন। আচ্ছা, এবং কিছুক্ষণ ছাদে হাঁটাহাঁটি করে নিচে চলে আসেন। আচ্ছা। তো উনি প্রতি রাতের মতো এইভাবে একদিন 12:30টার দিকে এক রাতে ওই কবুতরগুলোকে খাবার দেওয়ার জন্য তার ছাদে যায় এবং ছাদে যখন সে যাবে, গেটটা খুলবে, তখনই সে একটা জিনিস, অদ্ভুত একটা জিনিস লক্ষ্য করলো এবং সেটা হচ্ছে ওই কবুতরগুলোর যে ঘর ছিল ওগুলোর ঠিক উপরে টিনের চালের মাঝখানে একটা জায়গা ফাঁকা ছিল। তো ওই ফাঁকা জায়গাটাতে একটা অদ্ভুত একটা জিনিস ওখানে বসে থাকতে সে দেখে এবং জিনিসটা দূর থেকে উনি টর্চের আলোয় যেটা দেখলেন যে অনেক বড় একটা পাখির মতো, মানে যেটার কে দূর থেকে দেখলে মনে হবে যে পাখি টাইপের কোন একটা কিছু। কিন্তু উনি খুব অবাক হলেন যে এত রাত্রে এটা কি আসলো আসলে এখানে। তো এটা তো কোনো, প্রথমে উনি মনে করলো হয়তো বা কোনো চিল অথবা কোনো কাক বা এরকম কিছু একটা এসেছে। কিন্তু উনি যখন ভালো মতো টর্চের আলোটা দিয়ে মানে ছাদের গেটটা থেকেই ভালো মতো দেখার চেষ্টা করলেন যে আসলে বিষয়টা কি, উনি ভালো মতো দেখার পরে উনি যেটা দেখলেন যে এটা আসলে পাখির মতো মনে হলেও এটা আসলে কোন একটা পাখি না, কেননা এটার মাথাটা ছিল অনেক মোটা এবং অনেকটা ছাগলের মাথার মতো ছিল। এবং এই জিনিসটা দেখার পরে ওনার কাছে যেটা মনে হলো যে বিষয়টা আসলে প্যারানর্মাল কিছু একটা হতে পারে, এটা কোনো পাখি বা এরকম কিছু একটা না। তো উনি ভালো মতো জিনিসটাকে দূর থেকে দেখার চেষ্টা করলেন এবং যেটা পরে করলেন যে একটা বড় লাঠি নিয়ে সেই জিনিসটাকে তাড়ানোর জন্য ছাদে গেলেন এবং যখনই সে ওই জিনিসটাতে আঘাত করার চেষ্টা করছিল, উনি আমাকে বলল যে ওই জিনিসটা তত অনেক জোরে জোরে শব্দ করছিল এবং শব্দগুলো এতটাই আনইউজুয়াল ছিল যে এরকম কোনো শব্দ কোনো পাখি করতে পারে না। তো উনি পরে যেটা করলো যে ওটাকে লক্ষ্য করে অনেক বড় একটা লাঠি দিয়ে ওটার মাথায় আঘাত করার চেষ্টা করছিল, কিন্তু ওটা এক পর্যায়ে এতটাই শক্তিশালী ছিল যে ওই লাঠিটাকে ওই 6 তলার ছাদের উপর থেকে ফেলে দেয়। তো উনি তখন বেশ ভয় পেয়ে যায়। উনি তখন মনে করে যে এই জিনিসটা আসলে কোনো নর্মাল কিছু না, হয়তোবা কোনো একটা খারাপ কিছু তার ছাদে এসেছে। উনি সাথে সাথে তখন ছাদ থেকে মানে নেমে নিচে চলে যায় এবং এরপরে বাসায় উনি এই কথাটা কারোর সাথে শেয়ার করে না। কিন্তু তারপরে ঘন্টাখানিক পর উনি ছাদে আবার ওই জিনিসটাকে দেখার জন্য ভালো মতো ভেরিফাই করার জন্য আবার যায় যে কোনো কিছু হলো কিনা তার কবুতরগুলার। তো উনি যখন আবার ছাদে যে পৌঁছায় তখন উনি ওই জায়গাটাতে দেখে যে ওখানে কিছু নেই। তো উনি ভালো মতো আশেপাশের ছাদটাকে চেক করে দেখার চেষ্টা করে যে এরকম কোনো কিছু ছাদে কি এখনো রয়ে গেছে না চলে গেছে। তো উনি তখন দেখে যে না, আসলে কিছুই নেই। একটু আগে, ঘন্টাখানিক আগে যে জিনিসটা সে দেখেছিল সেটা একেবারেই এখন অদৃশ্য হয়ে গেছে। তো উনি তখন পাশে আরেকটা ছোট একটা ঘর মতো ছিল, ওই ঘরটাতে মানে যে কবুতরগুলোর ডিম দেয় ওগুলোকে আলাদা করে রাখা ছিল। তো ওই ঘরের একটা ছোট গেটও ছিল। ওই গেটটাকে খুলে মানে ভিতরে জিনিসটাগুলো মানে দেখার চেষ্টা করলো যে ভিতরে সবকিছু ঠিক আছে কিনা। উনি যখনই ওই গেটটাকে আবার খোলার সাথে সাথে উনি যখন ভেতরে ছোট লাইটের মতো একটা ছিল সেটা যখনই অন করতে যাবে তখনই মানে সুইচে যখন সে চাপ দিল তখনই তার মনে হলো যে অনেক বড় দুটো হাতের মতো তার গলা চেপে ধরলো এবং হাতগুলা এতটাই বড় ছিল যে তার ফেসের থেকে অনেক বড়। এবং উনি বলল যে আমি জাস্ট চোখটা খোলার সাথে সাথে দেখলাম যে দুটো হাতের মতো কিছু একটা আমার গলা চেপে ধরলো এবং আমাকে মানে একদম দম আটকে মেরে ফেলার মতো সেরকম একটা চেষ্টা করলো। উনি তখন প্রচন্ড জোরে শব্দ করে ওখানে পড়ে
পড়ে গেল। আচ্ছা। এবং এরপরে বাসার থেকে তার ছোট ভাই উপরে চলে আসলো এবং তাকে ওই অবস্থা ওখানে পেল। এবং পরে যখন তারা ভালো মতো জিনিসগুলোকে দেখার চেষ্টা করলো যে ভিতরে আসলে কিছু আছে কিনা, তখন তারা দেখলো যে না, কিছুই নেই। আর এই ঘটনাটা ভাই উনি আমাকে নিজেই শেয়ার করেন এবং উনি বলেন যে এখন উনি ছাদে রাতে যখন যান এই ঘটনাটা কথা তার মনে পড়ে, কিন্তু এরকম এরপরে আর কখনই হয়নি। তো সেই রাতে আসলে জিনিসটা কি এসেছিল এটা আসলে সে নিজেও বলতে পারে না। এই ছিল আমার প্রথম ঘটনা। থ্যাংক ইউ সো মাচ। সরাসরি চলে যাব এখন বাবু ভাইয়ের ঘটনায়, এবং তারপরে ডক্টর আলিফ, এবং তারপরে ফারনান। তো আমরা পরপর 3টা ঘটনা শুনে আসি, চলুন। ওকে রাসেল ভাই, থ্যাংক ইউ। এই কাহিনীটা হচ্ছে ঢাকা শহরের কোন একটা এখনকার ডেভেলপড, বাট আপনার এটা 90s-এ আন্ডার ডেভেলপ ছিল। তখন জায়গাটা পুরোপুরি ডেভেলপমেন্ট হয় নাই। আপনার বিল্ডিং হচ্ছে অনেক, বেশ নতুন নতুন বিল্ডিং হচ্ছে, বিভিন্ন মানুষ করছে জায়গাটা। এই একটা এলাকার কাহিনী। তো এই এলাকায় আসাদ ভাই নামে আর কি আমাদের এক বড় ভাই আছেন। উনি তখন ঢাকার বাইরে থাকেন, রাজশাহীতে আর কি। তো উনি ঢাকায় এসেছিলেন ওই ওনার এক ফ্রেন্ডের কাছে। তো ওনার ফ্রেন্ডটা কি করতো, আপনার ওই ডেভেলপ যে এলাকাগুলো, মানে যেখানে আন্ডার ডেভেলপ হচ্ছে, ওখানে একটা বিল্ডিং এ থাকার একটা পারমিশন পেয়েছিল তার এক আত্মীয়র কাছ থেকে আর কি। তার বিল্ডিংটা তৈরি হচ্ছে সেখানে। তো যাই হোক, আসাদ ভাই যখন আসেন, এসে ওর সাথে ওঠেন। উনি আসলে বাসাটাকেই ঠিক মতো ঠাউর করতে পারে নাই, কারণ জায়গাটা তখন কেবল তৈরি হচ্ছে, নদী ভরাট করে ঢাকার কোন একটা অংশ, বেশ মাটি টাটি ফেলানো আর কি জায়গাটায়, বিভিন্ন জায়গায় বিল্ডিং হচ্ছে এরকম। তো উনি অনেক কষ্টে সৃষ্টেই বাসাটা খুঁজে বের করে প্রথম। বাসা খুঁজে বের করার পরে উনি ওর বাসায় যান, তার বন্ধুর বাসায়, এবং তার বন্ধু তাকে যে ফার্স্টে বলে যে এই বাসার মানে ফ্ল্যাটটা তো প্রায় নির্মাণাধীন একটা বিল্ডিং, এবং এখনো প্লাস্টার হয় নাই, অনেকগুলো রুম আছে। তো মোটামুটি তুই একটা রুমে থাক, অসুবিধা নেই, বাতাস টাতাস আছে, ফ্যানও লাগবে না। আসাদ ভাই একটা রুমে, ওখানে দেখা যায় একটা চৌকি আছে, একটা টেবিল আছে, উনি ওইখানে যে শোন এবং ঘুমায় যান আর কি। ওনার যখন ঘুম ভাঙে তখন হচ্ছে রাসেল ভাই বিকাল হয়ে গেছে, পড়ন্ত বিকেল। উনি দূর থেকে শুনছে যে, মানে বুঝতে পারছে যে বেশ মানে শব্দ আসছে, শব্দগুলো হচ্ছে আপনার বিকেলের মিলা যাওয়ার শব্দ আর কি। তো ঘুম থেকে উঠে উনি বাইরে আসে, বাইরে আসতে আসতে ততক্ষণ অলরেডি অন্ধকার পড়ে গেছে, দূর থেকে আজানও শোনা যাচ্ছে। এবং উনি তখন ফাইন্ড আউট করে যে এখানে খাবারের তেমন কিছু নাই, বাসার মধ্যে উনি খাবে এরকম কিছু নাই। তো উনি করে কি, বাসার থেকে হেঁটে বের হয়ে মানে খুঁজতে বের হয় যেখানে বাজার কোথায় আছে। তো হেঁটে 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 ওই পুরো এলাকাটা ব্লকের পর ব্লক পার হতে 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 একসময় উনি মেন রাস্তায় যায়, এবং একসময় যে উনি এক জায়গায় যে দোকান পায়, বাজার পায়, ওখানে কেনাকাটা করে উনি ফিরে আসছে। আবার যখন ফিরে আসছে রাসেল ভাই, তখন বেশ রাত হয়ে গেছে, লাইক 8:30 9টা। মানে ওই জায়গাটা যেহেতু ডেভেলপমেন্ট হয় নাই, তখন পর্যন্ত কোনো স্ট্রিট ল্যাম্প বসে নাই এবং কিছুই বসে নাই, শুধু বিভিন্ন ব্লকে নির্মাণাধীন কিছু বাসা, ফাঁকা জায়গা, আবার পুকুরের মতো আছে, ডোবার মতো এরকম, কারণ ওই জায়গায় একসময় নদী ছিল। তো উনি যখন রাস্তা দিয়ে হেঁটে আসছে, আস্তে একটা জায়গায় এসে উনি দেখেন, উনি তখনই ঠাওর করতে পারছে না বাসাটা কোথায়, অ্যাকচুয়ালি উনি কোথেকে আসছে, কোনো স্ট্রিট ল্যাম্পও নাই, কিছু নাই। তো একটা জায়গায় এসে দেখে যে একটা পুকুরের মতো জায়গা, সেখানে একটা মানুষ বসে কাতরাচ্ছে, মানে ও মা গো বাবা গো এরকম বলে কাতরাচ্ছে আর কি। তো উনি কাছে যায়, যে বলে কি হয়েছে আপনার, যেহেতু উনি এমনিও তখন এতটা যান্ত্রিক সভ্যতা অভ্যস্তটা কমো না। তো বলে যে আমার খুব ব্যথা, আমার হাত পায়ে খুব ব্যথা, আমি আহত হয়েছি। তো উনি ওই লোকের সাথে কথা বলে আহত হয়েছেন, কি হয়েছে, বলে আমি অ্যাক্সিডেন্ট করছি। তো ব্যাপারটা হচ্ছে কি, ওনার মাথায় তখন পর্যন্ত এতটুকু খেয়াল করে নাই যে অ্যাক্সিডেন্ট, এখানে বাস ট্রাক তো এরকম আসে না, অ্যাক্সিডেন্ট কিভাবে কি হয়। তো যাক, উনি লোকটাকে বলে যে আপনি হাঁটতে পারবেন, বলে আমার বাসার সামনে একটু পৌঁছায় দেন আমাকে, আমি এখানে কাজ করি সামনে। তো উনি লোকটাকে নিয়ে হাত দিয়ে উঁচা করে ধরে তারা সাহায্য করে, বলে আপনি আমাকে ভর দিয়ে আসেন। তো লোকটা ওনার কাঁধে হাত দিয়ে হাঁটতেছে ওনার সাথে আস্তে আস্তে কোড়ায়। বাট ওনার কাছে মনে হচ্ছে যে লোকটার ওজন অতিরিক্ত রকমের। আসাদ ভাই কিন্তু বেশ বলশালী লোক ছিল, মানে ওনার ফিজিক বেশ ভালো, হ্যাঁ বেশ ভালো স্ট্রাকচার। তারপরও ওনার কাছে মনে হচ্ছিল যে উনি খুব অতিরিক্ত রকম ওজন টানছে। লোকটা নিজের ভর রাখছেন, তারপর কিছুটা ভর ওনার উপর দিচ্ছে, এটাই অনেক বেশি মনে হচ্ছে ওনার কাছে।
তো উনি হাঁটতে 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 ঘেমে গেলেন। ঘেমে যে উনি বাসা পাচ্ছে না, এটা আরেকটা ওনার কাছে খারাপ লাগা শুরু করলো যে আশেপাশে যেখানেই তাকাচ্ছেন দূরে দেখতেছে আপনার ওরকম বিল্ডিং, নির্মাণাধীন বিল্ডিং, এবং আপনার ওই মানে একটা স্ট্রাকচার বিল্ডিং এর এই আর কিছু আর ওই যে কিছু টোবা টোবা এগুলো আছে। হাঁটতে হাঁটতে প্রায় শেষ মাথায় এসে উনি খুবই টায়ার্ড হয়ে গেলেন। টায়ার্ড হয়ে বলতেছে আমি তো বাসা পাচ্ছি না, বা আপনার বাসা কোথায়, আপনাকে কোথায় নামাই দিব? বলে যে আপনি খুঁজে বের করেন না আপনার বাসা বের করলে ওইখানেই আমার বাসা। বলে আমার বাসা কোথায় আপনি কেমনে জানেন? বলো ওই যে ওখানে আপনাকে দেখছি আমি দিনের বেলা এখান থেকে। তো উনি একটু কনফিউজ হয়ে যান। তো উনি করে কি শেষ মাথা থেকে যে আবার ফিরে আসেন, আস্তে আস্তে একটা ব্লক দেখেন, মনে করেন যে আচ্ছা এটাই তো সেই ব্লক। উনি ঢুকে 2-3টা বাসা পার হওয়ার পর লাকিলি উনি বুঝেন যে এটাই যে বাসা থেকে উনি বেরিয়েছেন ওই বাসাটার ভিতরে নির্মাণাধীন বিল্ডিং, কোথাও কোনো লাইট নেই। তার মানে উনি বুঝতেছে যে আসলে যে উনি যে উঠে আসছে ওনার বন্ধু আর ব্যাক করেনি কখনো। তো উনি নিচে যায়, নিচে যে মোটামুটি উনি কনফার্ম হয় যে এই বাসার থেকে উনি গেছে আর কি। উনি হেঁটে হেঁটে যে 2 তলায় মানে ফার্স্ট ল্যান্ডিং সেকেন্ড ল্যান্ডিং এর মানে যে ফ্ল্যাটটা ওইটাতেই আর কি ওনার বন্ধু। চলে দেখে যে দরজা যেভাবে রাখছেন সেভাবেই আছে, একটা তালা ছিল, উনি খুলেন, তালাটা খুলে ভিতরে ঢোকার পরে উনি ওই লোকটার দিকে তাকান, নিচে বসায় রাখছিল তাকে। তাকায় দেখে যে ওই লোকটা আর নাই। উনি খুঁজতেছে, ডাকলো অনেক কিছু, যে এই যে অনেক শব্দ করলো, কোনো সারা শব্দ মিলতেছে না। তো উনি খুব মানে অবাক হয়ে যায়, এখানে এসে কিভাবে কি হলো এসে। তো উনি ব্যাগটা ঘরের মধ্যে রেখে উনি ফ্রেশ ওখানে ছোট লাইট জ্বালায় ওনার মানে কাজকর্ম করে টরে উনি রাতের বেলা উনি শুতে যায়, আলোটা নিভে দেয়। আচ্ছা, আলোটা নিভায় যখন শুয়েছে রাসেল ভাই, তখন কিছুক্ষণ পরে ওনার মনে হচ্ছে যে ওনার যে বন্ধুর রুমটা সেখান থেকে শব্দ হচ্ছে টুকটাক, এটা ওইটা। তো উনি মনে করলো ওনার ফ্রেন্ড মনে ফিরে আসছে রাতের বেলা। তো একটু ঘুম জড়ানো চোখেই উনি ডাক দেয় বন্ধুর নাম ধরে। তো সেই বন্ধু কোনো রেসপন্স করতেছে না। তো উনি চিন্তা করে যে কি ব্যাপার, আবার শুয়ে পড়ে উনি। এইবার শুয়ে পড়ার পর রাসেল ভাই মনে হচ্ছে যে কিছু মানুষ সম্মিলিত শব্দ করতেছে, লাইক আচ্ছা, কোন একটা বাসার মধ্যে কোনো কিছু যদি হতে থাকে, মানে কোন একটা ইভেন্ট ঘটতে থাকে, কিছু শব্দ, হ্যাঁ মানুষ এইটা আন ওইটা আন এরকম। তারপর উনি শুনতেছে যে মানুষ কাঁদতেছে, মানে পুরুষ মানুষই কিন্তু খুব বিলাপ করে কাঁদতেছে। আচ্ছা, তো এটা শুনে উনি কি হয়েছে, উনি এক পর্যায়ে উঠে যায় বিছানা থেকে, ওই যে খাট থেকে উঠে চোখের থেকে উঠে উনি হাঁটতে যায়, লাইটের সুইচে লাইট দিয়ে দেখে লাইট চলে না রুমের, মানে আলো জ্বলছে না। তো উনি হেঁটে ওই রুমের গেটের কাছে যায়, মনে হচ্ছে দরজার ঠিক ওপাশেই এই শব্দগুলো হচ্ছে, এবং ব্যাপক পানি ঢালার শব্দ। আচ্ছা, মনে হচ্ছে যে কেউ পানি ঢালতেছে, ঠিক আছে। এবং উনি যে গেটটা খুলে দেখে যে ওইখানে কিছু নাই, ফাঁকা জায়গাটা দোতলার ওই সাইড যেটা ছাদের মতো আছে, ওই জায়গায় মনে হচ্ছে কিছু মানুষ শুয়ে আছে, একজনকে শোয়া রাখছে আর পানি ঢালতেছে মানুষ। ইটস লাইক লাশ গোসল দিলে যেরকম সেরকম একটা ব্যাপার স্যাপার। তো উনি এটা দেখে উনি একটু অবাক হয়, যেহেতু উনি মানে আপনার শহরের না একদম, হ্যাঁ উনি জিনিসটাতে ওনার ভয় লাগলেও উনি একটু সাহস করেই ওই ছাদের ওখানে যায়। ওখানে যখন যায় দেখে কেউ নাই, মানে ওই যে মানুষগুলো ছিল কেউ নাই, কিন্তু লাশের মতো যে শোয়া রাখছে বডিটা আছে। তো বডিটা দেখে উনি যখন কাছে যায়, উনি আস্তে আস্তে হেঁটে বডিটার কাছে যায়, কাছে যেয়ে দেখে একটা মানুষ শুয়ে আছে। সিমস লাইক মানে দেখলে মনে হচ্ছে এটা একটা লাশ, কিন্তু মানে প্রাণ নেই, ঠিক আছে। কিন্তু উনি তাকায় দেখে, খেয়াল করে যে যেই লোকটাকে উনি নিয়ে আসছে সাথে করে, ওই লোকটা ওখানে শুয়ে আছে। তো উনি এটা লাশ কিনা শিওর হওয়ার জন্য, মানে এভাবে পড়ে আছে কিভাবে শিওর হওয়ার জন্য উনি গায়ে হাত দিয়ে হাতটা আপনার শরীরটা পুরো ঠান্ডা বরফের মতো আছে শরীরটা। তো উনি খুব মানে অবাক হয়ে যায় যে এটা কিভাবে সম্ভব এরকমই। তো উনি যখন এগুলো চিন্তা করতেছে, হঠাৎ করে যে ওই লাশটা ছিল সে ফট করে চোখ মেলে থাকে ওনার দিকে, এবং তখন ওনার আর কি নার্ভাস ব্রেকডাউন হয়। উনি আর আসলে এটা সহ্য করতে পারে না, উনি মানে ওখানে ফেইন্ট হয়ে যায়। এবং ওনার যখন হুঁশ ফিরে, তখন উনি সকালবেলা ফাইন্ড আউট করে যে উনি বিছানার মধ্যেই আছেন। ওনার ফ্রেন্ড চলে আসছে, ওনার ফ্রেন্ড বলতেছে যে তোকে রাতের বেলা ওখানে পাইছি, ছাদের মধ্যে তুই পড়েছিলি, মানে আমি যখন আসছি গভীর, আমার রাতটা লেট হয়ে গেছে, আমি আমার ক্লাস শেষ করে অনেক কাজ শেষ করে আমি আসছি, এসে তোরে দেখি আমি সামনে পড়ে আছিস, ঘটনা কি? তখন উনি বলে যে আমি এরকম দেখছি। এবং তার ফ্রেন্ডরা তখন ফাইন্ড আউট করে যে এই বিল্ডিং গুলো যখন হয় অনেক সময় কিন্তু মিস্ত্রিরা পড়ে যায়, এবং ওই বিল্ডিং থেকেও এরকম 3জন মিস্ত্রি পড়ে মারা গেছে। হ্যাঁ, তো তাদের মধ্যেই হয়তো
মানে কারো একজনের, আমার ভাষায় কারিনকে দেখছে সে ওখানে, যে সামথিং, কারণ কারিনের কাজ হচ্ছে মানুষকে এইভাবে দেখা, বিভ্রান্ত করা বা সেটাই। সেটাই আছে। থ্যাংক ইউ সো মাচ। আমরা চলে যাচ্ছি ডক্টর আলিফের ঘটনায় এবং তারপরে আবারও ফিরে আসবো আপনাদের কাছে সিডনিতে বিকেলবেলা এখন অলরেডি। তো যাই হোক, আমরা চলে যাচ্ছি ঘটনায়। আসসালামু আলাইকুম সবাইকে, আবার আরেকটি ঘটনা নিয়ে হাজির হলাম। আসলে রাসেল ভাই যে ঘটনাটা আজকে এখন বলবো আর কি, সেটা হচ্ছে সরি, আমি আপনাকে বলেছিলাম রাসেল ভাই যে ওনার সাথে আপনার পরিচয় করাই দিন। উনি আমাদের এলাকারই এক মসজিদের মুয়াজ্জিন আর কি। তো তিনি তার গ্রামের বাড়ির একটা ঘটনা আমাকে মসজিদে থাকা অবস্থাতেই বলেন। আচ্ছা, সরি। তো এই ঘটনাটা 1985 সালে যখন তিনি হিফজ কমপ্লিট করলেন, মাত্র কমপ্লিট করে আসলে তিনি বড় হয়েছেন এতিমখানার মসজিদ মাদ্রাসায় আর কি। তো এতিমখানার মাদ্রাসায় বড় হওয়ার কারণে তার ওই এলাকাতে তো তার জন্ম, তো ওইখানকার এতিমখানার মাদ্রাসা হিফজ কমপ্লিট করার পরে সে ওইখানকার রিজনে একটা মসজিদে থাকার সুযোগ পায় আর কি, এলাকার লোকজন থেকে বলে। তো সে মসজিদে থাকার পরে তো সে মসজিদে থাকতো, পরিষ্কার করতো, মসজিদে আজান দিত, সাধারণ কাজকর্মগুলা করতো, আর নিজে থাকতো একটা কর্নারের রুমে। তো মসজিদটা একতলা, তো ছোট মসজিদ আসলে, খুব বেশি বড় মসজিদ না, সরি। তো সেই ওই মসজিদটা পরিষ্কার করতো, মসজিদের আশেপাশে ঝাড়ু দিত, আর এলাকার খুব আহামরি অনেক মানুষও থাকতো না, ওই এলাকার খুব বেশি মানে একাত্তরের নামাজ হতো না, ঈশার নামাজের ওয়াক্তে, তো খুব অল্প মানুষজন আসতো। তো এই এলাকার মসজিদের ভেতরে মুয়াজ্জিন আর মানে উনি আজান দিত, ইমাম যে নামাজ পড়তো মোস্ট অফ দ্য টাইম, সে ওই এলাকার হওয়ার কারণে তার নিজের বাড়িতে থাকতো। তো মসজিদে বলতে গেলে সে একাই থাকতো, আর একটা বাচ্চা ছেলে ছিল তার সাথে থাকতো আর কি। তো সেই বাচ্চা ছেলেটা ওই দিন ছিল না। তো সে ওই দিন যেদিন ঘটনা ঘটে সেদিন রাতের বেলা, তো প্রচন্ড গরম রাসেল ভাই সেই সময়, তো সে কলাপসিবল গেট বন্ধ করে মসজিদের যে রুমটা তাকে দেওয়া হয়েছে থাকার জন্য, সেই রুমটা আর কি শুতে যায় আর কি। তো ঘুমানোর এক পর্যায়ে সে শুয়ে পড়ে, এমন সময় তাদের মেইন যে গেটটা আছে সেই মেইন গেটটা থেকে জানি বাড়ি দিচ্ছে আর কি বারবার। তো প্রথমে বোঝা যাচ্ছিল না কে বাড়ি দিচ্ছে, তো উনি টর্চ নিয়ে ঘর দরজা খুলে ওই গেটের কাছে যেতে দেখে যে একটা মহিলা খুব হাঁপাচ্ছে এবং চিৎকার করে কান্না করছে। জিনিসটা তার কাছে একটু অকওয়ার্ড লাগে যে এত রাত তখন গভীর, উনি এক্সাক্ট টাইমটা উনি আমাকে সঠিকভাবে বলতে পারেন নাই, তারপর উনি বলছেন যে 11টার পরে তো অবশ্যই। তো এত গভীর রাত ওই জায়গায় রাসেল ভাই ঘটনাটা ফেরির, তো অনেক আগের ঘটনা। তো ওই মুহূর্তে যে জায়গার ঘটনা তিনি বলছেন সে জায়গায় তিনি কারেন্ট ছিল না, ইলেকট্রিসিটি ছিল। তো টর্চ নিয়ে উনি একটা মহিলাকেই দেখতে পারেন, খুব কান্না করছিল। তো ওই গেটের কাছে যেতেই বলে, কি সমস্যা, এত রাতে আপনি নক করেছেন কেন? তো বলল যে আমার হাজবেন্ড তো অনেকক্ষণ ধরে কথা বলছে না, আর আমার স্বামী অনেকক্ষণ ধরে কথা বলছে না, নিথর অবস্থায় পড়ে আছে, নিঃশ্বাসও নিচ্ছে না, কাউকে কাছেও পাচ্ছি না, আপনি একটু আমার সাথে আমার বাড়িতে চলেন। আচ্ছা, সরি। তো উনি কি বললো যে এত রাতে, তো উনি আসলে কোনো কিছু বলার চান্স পেল না, কারণ একটা মহিলা এরকম ভাবে হেল্পলেস অবস্থায় এসছে। তো তিনি বলে যে আচ্ছা ঠিক আছে, উনি চলেন যাই। তো উনি ওনার ঘর থেকে একটা পাঞ্জাবি পরে উজু করে আবার বের হন মসজিদ থেকে আর কি। তো বের হয়ে মহিলার সাথে হেঁটে হেঁটে যাচ্ছে। তো ওনার কাছে মনে হচ্ছে যে নিথর দেহ হয়তো বা মারা যেতে পারে। তো মহিলার সাথে হাঁটছে রাসেল ভাই, মহিলা কান্না চোখে ভারাক্রান্ত অবস্থায় তাকে পথ দেখিয়ে দেখিয়ে নিয়ে যাচ্ছে। রাসেল ভাই হাঁটাটা খুব বেশি দূর, কত দূর হলো আপনি কতটুকু চিন্তা করতে পারেন, 10 মিনিট 15 মিনিট, প্রায় ঘন্টাখানেক হয়ে গেছে উনি হেঁটেই যাচ্ছে ওই মহিলার সাথে। মহিলা প্রায় 10 কদম আগে তার থেকে এবং সে 10 কদম পেছনে। তো মহিলাকে বারবার জিজ্ঞেস করছে যে আসলে আপনি আমাকে নিচ্ছেন কোথায়, আপনার বাড়ি কত দূরে? এই রাস্তা একটু অচেনা মনে হচ্ছে, আর এই এলাকায় আমার জন্ম, এতদিন ধরে এখানে আছি, রাস্তাঘাট তো সব মুখস্থ, কিন্তু এইরকম রাস্তা তো আগে দেখি নাই। তিনি বললেন যে না, আমার একটু সামনে একটা নদী আছে, নদীটা ক্রস করলে আমার বাড়ি। বলে নদী? তো আমি আসলে যত দূর হেঁটেছি এর মধ্যে কোনো নদী নাই, নদী অন্য পাশে, এই পাশে তো কোনো নদী হওয়ার কথা না। কিন্তু এটা তিনি মহিলাকে বলেন নাই, তখন পর্যন্ত মহিলাকে বলেন নাই যে এখানে আশেপাশে কোনো নদী নাই। তার কাছে শুরুর থেকেই, খাদেম সাহেবের শুরুর থেকেই তখন মনে হতে থাকে যে কিছু সমস্যা হতে পারে। তো উনি চুপচাপ ওনার সাথে হাঁটতে থাকে। তো অনেক দূর এগিয়ে যাওয়ার পর একটা নদী আসলেই সামনে রাসেল ভাই নদী পায়। নদীতে কোনো একটাই নৌকা, আর কোনো নৌকা কিছু নাই, খালি পানি আর নৌকা। তো মহিলার সাথে সে নৌকায় ওঠে। তো বলে যে আর কত দূরে এখান থেকে, নদীতে করে নৌকা আপনি আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? বলে যে রাস্তা নদীর ওই পারের থেকে 5 মিনিটের হাঁটা।
তো নদীর ওই পারে গেল রাসেল ভাই এবং বলে যে আমার লাইফে এরকম ঘটনা ঘটছে এবং আমার চোখের সামনে নদীতে মানে নৌকাতে কোনো মাঝি নাই, কিন্তু নৌকা খুব সুন্দর করে রাস্তা নদী পার হয়ে যাচ্ছে। নদী পারে ভিড়লো এবং আমি মহিলা নেমে বলে আসেন আমার সাথে। এই নদীর পার হেসে 5 মিনিট 6 মিনিট রাস্তা হাঁটার পর একটা জায়গায় ঢুকলাম। ঢোকার অবস্থায় উনি ঢোকা অবস্থায় মানে নাকের মধ্যে গন্ধ আসতে থাকলো যে আগরবাতির গন্ধ। তো তার কাছে মনে হলো না আসলে কেউ না কেউ মারা গেছে, হয়তো বা আমি রাস্তাঘাট চিনতে পারিনি অন্ধকারে, হতে পারে কেউ মারা গেছে, আসলে হেল্প করা দরকার। আর এটা তো রাসেল ভাই প্রত্যেকটা হুজুর বা আপনি মুয়াজ্জিন বলেন খাদেম বলেন সবাই এগুলির জন্য করার জন্য তারা সবসময় রেডি থাকে। তো তিনি ওই বাড়িতে ঢুকলেন। তো ঢুকতেই লোকজন পেলেন। তো মোস্ট ইম্পর্টেন্ট কথা রাসেল ভাই ঢোকার পরে উনি আশেপাশে অনেক মহিলা মানুষকে দেখতে পাচ্ছেন। মহিলা মানুষ মানে ঘোমটা অবস্থায় আছে, কিন্তু ওই জায়গাটা এতই আলোর জল, এতই হ্যাজাক লাইট না কি লাইট, উনি বলে কি হ্যাজাক লাইটও এত আলো হওয়ার কথা না। হ্যাজাক লাইট আসলে বুঝতে পেরেছেন, পাম্প দিয়ে লাইটটা আমি চিনি। হ্যাজাক লাইটও এত আলো হয় না। ওই জায়গাটা এতই আলোর জল, আমি কারো চেহারা দেখতে পাচ্ছি না। মানে আলোকিত, তারপরেও চেহারা দেখতে পাচ্ছে না। আচ্ছা, যে আমি এটা কোন জায়গায় আসলাম আর এত গন্ধ, আতরের গন্ধ, আগরবাতির গন্ধ, আচ্ছা কর্পূরের গন্ধ, বলে লাশের উপরে যে কর্পূর দেয় সে কর্পূরের গন্ধ। সে একটু আগাতেই দেখে মানে কোন লাশের খাট, মানে রাসেল ভাই সবসময় তো আসলে লাশের খাটিয়া টাটিয়ার কথা বলি, এখানে একটা লাশ মেঝেতে মানে আপনার উঠোনে শোয়ানো অবস্থায়। আর লাশটার যতই কাছে যেতে থাকে ততই তার ভয় বাড়তে থাকে। তো একটা পর্যায়ে সে স্টপ হয়ে যায়, থেমে যে সে পেছনে তাকায় দেখে যে মহিলা কি আছে কিনা। আশেপাশে তাকিয়ে দেখে রাসেল ভাই ওই মহিলা নাই, যে মহিলা তাকে এখানে নিয়ে এসছে সেই মহিলা নাই। আর লাশের দিকে মানে ওই লাশের দিকে তাকাতে গিয়ে দেখে যে ওই লাশটার মাথা নাই, কিন্তু পুরা বডিটার উপর থেকে কাফনের কাপড় আছে। মাথার সাইডটা তো আসলে বোঝা যায় যে এই সাইডটা মাথা। আলো তো অনেক আলো ওই জায়গাটায়, কিন্তু কারো চেহারা দেখা যাচ্ছিল না। কিন্তু ওই লাশের চারিপাশে যে 4-5 জন লোক দাঁড়ানো তাদের চেহারা দেখা যাচ্ছিল এবং তাদের সবার চেহারা সেম। যে 4-5 জন লোক দাঁড়িয়ে আছে তাদের সবার চেহারা একই রকম দেখতে। এখন উনি বললেন যে আমি এখন জিনেদের পাল্লায় পড়েছি, এখান থেকে আমার বাঁচার একটা মাত্র উপায় চুপ করে থাকা। এখন যদি আমার ঘাড় মোটকে দেয় আমি কিছু করতে পারবো না। এখন যদি আমাকে পানিতে চুপ দিয়ে দেয় আমি কিছু করতে পারবো না, কারণ জিনদের এসব করার অভ্যাস আছে। আর ওই সময় এগুলি জিনিসগুলা লোকজন মানত। আর সে মনে মনে দোয়া পড়ছে আর বুকের মধ্যে ফুটেছে। এমন সময় ওই 4-5 জন লোকদের মধ্যে একজন ইশারা করলো তাকে গোসল করা। আর ওনার পাশেই ওনার সামনেই আরো 2-3 জন লোক ওই উঠোন থেকে এসে কবর খোঁড়া শুরু করলো ওই জায়গাতে, লাশটার ঠিক পাশে। কবর খোঁড়া হয়ে গেল এবং কবরটা নর্মাল যে হাইট আছে 3.5 হাত তার থেকে অনেক বড়, তার থেকে একটু বড়, মানে বেশ বড় কবর। কোনো বাঁশের চাটাই কিচ্ছু না। দেখলাম কবরটা হলো, আমাকে গোসল করাতে বললো। তারা লাশটাকে আলাদা করে উঠাই নিয়ে গেল একটা রুমের ভিতরে, একটা ঘরের ভিতরে নিল এবং সে চারিপাশ দিয়ে দেখলাম যে শাড়ি টাইপের কাপড় টাপড় দেওয়া আছে। আমি লাশটাকে গোসল করালাম যেই ওয়েতে আমরা মুসলিমরা যে আমাদের মুর্দাদের গোসল করাই। আচ্ছা, কিন্তু ওই লাশকে গোসল করানোর সময় সে যেটা লক্ষ্য করলো না, লাশটার পাটা পচে গেছে এবং পা থেকে অনেক পোকা বেরোচ্ছে ওই সময়। আচ্ছা, তো উনি পোকাগুলা পরিষ্কার করার চেষ্টা করলো, পোকাগুলা নড়ছে তার সামনে। আর সে তো রাসেল ভাই মনে করেন ওনার মতো লোক সাহসী মানুষ দেখে টিকে ছিল। আমার মতো লোক হলে ওই জায়গায় পড়ে যেতাম, এমন হয়তো পারো নাও বেঁচে থাকতে পারতাম। আমার মতো আমি এত ভয় পেয়ে যেতাম আমি দেখার পর। তো সে পোকাগুলো পরিষ্কার করছে এবং গন্ধ আসছে। তো সে তাড়াতাড়ি গোসল করানোর পরে লাশটা পেঁচিয়ে ফেলার পর লোকজন আসে এবং ওরা অটোমেটিক বুঝে যাচ্ছে যে ভেতরে গোসল করানো হয়েছে। উনি কাউকে কিছু বলেন, উনি ওনার মতো চুপ করেছিল, বলি দেখছে, অবজার্ভ করছে। লাশটা কোনো জানাজা হলো না, ডিরেক্ট কবরের ভিতরে নামিয়ে দিল। আচ্ছা, নামানোর পরে তাকে বললো এই মাটিগুলা ঢেলে দে, ইশারাতে বললো মাটিগুলা ঢেলে দে। তারা মাটির তিনি অনেক কষ্টে কয়েক টুক চেষ্টা করে সমান করতে পেরেছে। এখন কবরের শেপ করা তো যাবে না, যতটুকু মাটি ওই উঠানো ছিল ওগুলি নামিয়ে দিয়েছে। কোনো বাঁশের চাটাটাটি কিচ্ছু না, মাটি নামিয়ে দিয়ে সে একদম অজ্ঞান হয়ে পড়ে গেছে। এরপর তারা কিছু মনে নেই রাসেল ভাই। আচ্ছা, উনি যখন ঘুম ভাঙে তখন এক কৃষক তাকে ঘুম ভাঙায়। আচ্ছা, ঘুম ভাঙায় তার জগের থেকে পানি নিয়ে জগটা সে ঘুম থেকে ওঠার পর জগ দেখে। তো সে একটা ফাঁকা মাঠে একদম ক্ষেতের মাঝখানে শুয়েছিল। বলে আপনি এই জায়গায় শুয়ে আছেন কেন, কোথা থেকে এসছেন? বলে আমার বাড়ি তো এই জায়গায়। বলে এটা তো এখান থেকে 20 মাইল দূরে। 20 মাইল দূরে? আচ্ছা, আমার বাড়ি তো এই জায়গায়। বলে আমি এটা তো 20 মাইল দূরে।
তো উনি বাড়িতে চলে আসে রাসেল ভাই, এরপরে আর ওইখানে থাকে না। ওই মহিলা যদি আবার এসে ডিস্টার্ব করে তো সে ঢাকায় চলে আসে, ঢাকায় না, এরপরে সে ফেনী থেকে সে চলে আসে নারায়ণগঞ্জে। তো পরে সে ঢাকায় আসে, এখন সে আমাদের এলাকায় আছে আর কি। আমি আপনাকে বলেছি তার সাথে আপনার পরিচয় করিয়ে দিব। মজার বিষয় রাসেল ভাই, তার এইটাই একটা ঘটনা না, আরো ঘটনা আছে, তিনি আমার সাথে এখনো শেয়ার করেন, আমরা শুনতে চাই সেগুলো। এবং তার সাথে ঘটা এসব ঘটনাগুলো তাকে হুজুরি বলেছে তার সাথে ঘটবে, তাই হুজুরি বলেছে তার সাথে এসব ঘটনা ঘটবে। তো বলেছে যে আমি সময় পেলে আবার এসে সে ঘটনাগুলো বলে যাবে ইনশাআল্লাহ। এইটুক বলেছে রাসেল ভাই, এটা সে শেয়ার করলাম। এটাই থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আফনান ভাইয়ের কাছে যাই এবং আপনার ভাইয়ের কাছে একটা ঘটনা শুনে আসি, এবং ঘটনার পরে তারপরে আমরা ভাই ফারনানের কাছে যাচ্ছি, শুনে আসি একটা ঘটনা। আসসালামু আলাইকুম লিসেনার্স। আসলে ভাই আজকে দুটো ঘটনাই শ্মশান কেন্দ্রিক। প্রথম ঘটনাটা আমি শেয়ার করেছি, তা আজকে দ্বিতীয় ঘটনাটা শ্মশান কেন্দ্রিক, এটা আমি এখন বলবো। এটা আমাদের রাজবাড়ী জেলারই ধাওয়াপাড়া নামক একটা জায়গা আছে। যারা রাজবাড়ী জেলার অধিবাসী আছেন তারা জানেন ধাওয়াপাড়া একটা ঘাট আছে, ফেরিঘাটও আছে, ছোট একটা ফেরিঘাটও আছে এখনো। তো এখনো কিন্তু ধাওয়াপাড়ার ওই পাশে, নদীর পাশে কিছু জায়গা আছে যেখানে মানে শ্মশান হিসাবে ওই জায়গাটা পরিচিত। নদীর পাশেই দাহ করা হয়। তো এখন যে ঘটনাটি শেয়ার করব সেটা 70-এর দশকের একটি ঘটনা। ওই সময় ওই অঞ্চলে, এখন অবশ্য সেখানে হিন্দু বসতি অনেক কম, ওই সময় অঞ্চলে অনেক হিন্দু বসতি এবং সম্ভ্রান্ত কিছু হিন্দু পরিবার ওদিক দিয়ে থাকতেন। তো ওই সময় ওখানে ওই ঘাটে অনেক দূর দূরান্ত থেকে কিছু বাণিজ্যের কিছু নৌকা টোকা আসতো, অনেক বড় বড় নৌকা আসতো। সেই সুবাদে মানে ওখানে হিন্দুরা অনেক ওই অঞ্চলে ব্যবসা বাণিজ্যের সাথে জড়িত ছিল আর কি। তো দেখা গেল ওই সময় একটা বড় শ্মশান ওই নদীর পাশ দিয়েই ছিল, যেখানে সব শ্রেণীর, মানে সে উঁচু নিচু যাই হোক, সেখানে ওখানে পোড়ানো হতো। তো একদিন রাতের বেলা, সন্ধ্যার পরে আর কি, 3টা লাশ আসলো এবং ওখানে কিন্তু ওই পোড়ানোর যেই একজন পুরোহিত যিনি দায়িত্ব পালন করতেন ছিলেন একজন ব্যক্তি, ওনার বাড়ি ওইখানেই ছিল, পাশেই ছিল, নদীর পাশেই। তো এখন 3টা লাশ আসছে, আসার পর এখন সবাই মানে তারটা তাড়াহুড়া করছে যে আমাদেরটা আগে পোড়ান, আমাদেরটা আগে পোড়ান। এখন পুরোহিত বলছে যে যারটা আগে আসছে আমি তারটা আগে শুরু করব। এখন যিনি একটা সম্ভ্রান্ত পরিবারের একটা লাশ আসে, তার সাথে তার সন্তানরাও আসে। তখন তারা বলে যে আমাদের বাবারটা আগে পোড়ান, কারণ আমরা মানে বংশগত মর্যাদার দিক দিয়ে আমরা একটু আগে আছি। কিন্তু পুরোহিত উনি নাছরবান্দা, উনি বলেন না, আমি এইভাবে আগে পরে করব না, আগে যারা আসে তাদেরটা আমি আগে করব। তো এইভাবে প্রথমে একটা দুটা করতে করতে 3 নম্বরে যখন ওই লোকটার সিরিয়াল আসবে তার আগেই শ্মশানে বৃষ্টি শুরু হয়ে যায়। তো বৃষ্টি শুরু হয়ে যাওয়ার কারণে ওইদিকে 2টা লাশ অলরেডি পোড়ানো শেষ। তখন ওইটা 3 নম্বরটা শুরু করার আগে বৃষ্টি আসে। তখন ওইখানে নদীর পার, যেহেতু ওই ধরনের কোনো ব্যবস্থা নাই, কোনো একটা টিনের চাল টালও ওখানে নাই, যার কারণে লাশটা ওইভাবে রেখেই তাড়াতাড়ি ওনারা ওখান থেকে সরে যান, কোন একটা গাছের নিচে সরে যান। কিন্তু যখন ওনারা বৃষ্টি থামার পরে, কিছুক্ষণ পরে বৃষ্টি থেমে যায়, বৃষ্টি থামার পরে আবার যখন কাছে আসেন তখন দূর থেকে দেখছেন যে ওই লাশের কাছে ছোট দুটো বাচ্চার মতো, মানে মানুষের অবয়ব, দুটো বাচ্চার মতো, ওরা যেন লাশের কাছে বসে কি যেন করছে। তখন ওনারা দূর থেকে বলছে, এই তোমরা কে কে, এরকম কে কে বলে উঠেছে। তখন ওনারা খেয়াল করলেন ওই 2টা মানুষের মতো ওই অবয়বটা ওনাদের দিকে তাকালেন, এবং তাকানোর পরে দৌড় দিয়ে মানে কোথায় যেন চলে গেলেন, হারিয়ে গেলেন হঠাৎ করে দৌড়টা হারিয়ে গেল। তো ওনারা যখন কাছে গেল লাশের কাছে, তখন দেখলো একটা মানে বিভৎস অবস্থা। দেখলো লাশের পা থেকে কোমর পর্যন্ত এই অংশটুকু মানে হাড় ছাড়া কোনো কিছু অবশিষ্ট নেই। তার মানে ওই দুটো মানে যে জিনিস বা জন্তু বলি বা মানুষ বলি, যাই বলি না কেন, ওরা ওটা খেয়ে ফেলেছে। তো ওই সময় যেহেতু একটু আগে বৃষ্টি হয়েছে, ওই জায়গাটা ভেজা ছিল, কাদা হয়ে গিয়েছিল। তখন তারা দেখতে পেল যে এই যে দৌড় দিয়ে চলে গিয়েছে, ওইখানে মাটিতে ছাপ রয়ে গেছে। কিন্তু ছাপ দুটো তারা খেয়াল মনে করেছিল যে একটা ছোট দুটো বাচ্চা, তো বাচ্চাদের পায়ের ছাপ যেরকম হওয়ার কথা ছিল আসলে কিন্তু ওরকমটা ছিল না। মানে পায়ের ছাপটা ছিল, যারা দেখেছে আর কি, অনেক বড় ছিল এবং পায়ের ছাপটা ছিল গোলাকৃতির। মানুষের পা আসলে কিন্তু গোলাকৃতির হয় না, ওই দুটো প্রাণীর মানে পায়ের ছাপ দুটো ছিল গোলাকৃতি। তো যাই হোক, পুরোহিতকে ওই লোকটা, যে লোকটা মারা গিয়েছিলেন এবং যার সাথে এই ধরনের ঘটনা ঘটছে, তার সন্তানেরা খুব দোষারোপ শুরু করলেন যে পুরোহিতকে বলেন, আপনি যদি আমার বাবার কাজটা আগে শুরু করতেন তাহলে আজকে তার লাশের সাথে এই ধরনের ঘটনা ঘটতো না। তারপরে যেহেতু বৃষ্টি এসেছে,
তো খড়ি টড়িও ভিজে গেছে, তাহলে আমরা একটা কাজ করি, লাশটা আমরা মানে দাফন করে দিই। তখন মানে ছেলেরা যখন এই প্রস্তাব দিল, পুরোহিত বলে আচ্ছা ঠিক আছে আমরা দাফন করে দিই। তাদের ধর্মীয় রিচুয়াল অনুযায়ী লাশটা দাফন করে যে যার বাড়িতে চলে আসে। তো ওই লোকটা 3টা সন্তান ছিল, যে লোকটা মারা গেছেন আর কি, 3টা সন্তান ছিল। পরের দিন বড় সন্তান মানে তার অন্য ভাইদের কাছে বলছে যে আজকে রাত্রে আমি একটা অদ্ভুত স্বপ্ন দেখেছি। সে স্বপ্নটা হচ্ছে যে মনে হলো আমার বাবার কবর খুঁড়ে কিছু কয়েকটা জিনিস ঢুকে পড়ছে, এটা কি মানুষ না জন্তু এটা বোঝা গেল না, মানে কিছু একটা কবরের মধ্যে ঢুকছে। তখন মেজ সন্তান মানে মেজ ভাই এবং ছোট ভাই তারা বললো একই স্বপ্ন তো আমরাও দেখেছি, তাহলে নিশ্চয়ই এটা এখানে কোনো ঘটনা থাকতে পারে, নিশ্চয়ই আমাদের বাবার কবরে কিছু একটা হয়েছে। তখন তারা ওই পুরোহিতকে আবার ডেকে নিয়ে আসলেন। ডেকে নিয়ে আসার পর বললো যে আমরা চলেন, আমরা সেখানে যাই, শ্মশানে যাই, আমার বাবার কবর যেখানে দেওয়া হয়েছে সেখানে যাব। তো সেখানে যাওয়ার পর দেখুন না কবরটা স্বাভাবিক আছে, কিন্তু তারপর তাদের মনের ভিতরে যে সন্দেহ খুঁতখুঁতি যাচ্ছে না। তখন বললাম আমরা কবরটা একটু ঘুরে দেখতে চাই যে আমার বাবার কবরটা অক্ষত আছে কিনা, মানে লাশ অক্ষত আছে কিনা। এমনিতেই তো অর্ধেক মানে কোনো কিছু হয়তো খেয়ে ফেলেছে। তো তখন তারা লাশটা খোঁড়ার পরে দেখলো যে না আসলে রাসেল ভাই তার বাবার কবরে যে দেহের যে অবশিষ্ট অংশ ছিল সেটাও নেই, পুরোটাই কঙ্কাল হয়ে আছে। তো মনে হচ্ছে যে আসলে সত্যি তারা যে স্বপ্ন দেখেছিল রাতের বেলাও তাই হয়েছে। তো এই ঘটনার পরে মানে পুরোহিত বলে যে আমার 30 বছরের এই অভিজ্ঞতায় এই ঘটনা আজই প্রথম। তো যাই হোক রাসেল ভাই, ঘটনাটা এখানে শেষ হয়ে যেতে পারতো, কিন্তু আসলে শেষ হয় নাই। কারণ হলো ওই যে 3 সন্তান তারা চিন্তা করলো যে এই সাধারণ আমরা অনেক সম্ভ্রান্তশালী লোক, তো আমাদের লাশ আমরা এরপর থেকে মানে আমাদের ফ্যামিলি লাশ আমরা এরপর থেকে এই সাধারণ এই শ্মশানে আমরা নিয়ে আসবো না, আমরা নিজেরাই একটা শ্মশান করব, যেখানে আমরা সহ সম্ভ্রান্ত যে পরিবারগুলো আছে অত্র অঞ্চলে তাদের লাশগুলো এখানে দাহ করা হবে। সাধারণ লোকদের লাশ, সাধারণ যারা হিন্দু সম্প্রদায় আছে তাদের লাশ এখানে দাহ করা হবে না। তো এরকম এখানে যখন দাহ করা শুরু হলো, তখন দেখা গেল যেই ফ্যামিলির লাশ সেখানে পোড়ানো হয় ওই ফ্যামিলির প্রত্যেকেই অল্প কিছুদিনের মধ্যেই প্রত্যেকেই মারা যায়। এটা একটা অদ্ভুত ঘটনা ঘটতে থাকে, এবং এটা যখন জানাজানি হয়ে যায়, জানাজানি হওয়ার পরে সবাই মানে বলা শুরু করে এটা একটা অভিশপ্ত শ্মশান, যে এই শ্মশানে মানে লাশ পোড়ালে সেই ফ্যামিলি সবাই মারা যাবে। এই ধরনের একটা ঘটনা মানে কথা চতুর্দিকে এটা ছড়িয়ে যেতে থাকে। তখন কোন সম্ভ্রান্ত পরিবারের লোকও সেখানে লাশ দাহ করাতে আসে না, সবাই ওই পুরাতন কবরস্থানেই সেটা মানে লাশগুলোকে নিয়ে যায়। রাসেল ভাই ওই যেই সন্তানদের কথা বললাম 3 সন্তান, ওনাদের কিন্তু ফ্যামিলির প্রত্যেকেই খুব দ্রুতই মারা গিয়েছিল, এবং ওনার ওই ফ্যামিলিতে আর কোনো কিন্তু ওয়ারিশ ছিল না, মানে সবাই এভাবে অতি দ্রুত মারা যায়। তাই যাই হোক রাসেল ভাই, ওই যে পুরোহিতের সাথে পরে কিছু ঘটনা ঘটে। তো পুরোহিত উনি একদিন রাতে ঘুমিয়েছিলেন, তো ওনার পরিচিত কণ্ঠেই প্রতিবেশী এক বন্ধু এসে, মানে একজন প্রতিবেশী তার বন্ধু, তাই সে এসে তাকে ডাকাডাকি করছে যে পুরোহিত মশাই ওঠেন, একটা লাশ আসছে। তো উনি উঠছেন, যেহেতু উনি এই কাজটা সম্পাদন করেন তো পেশাগত কারণে তাকে যেতেই হবে। তো ওখানে উনি গেলেন, দেখলেন যে আরো তার পরিচিত গ্রামের 3-4 জন লোক দাঁড়ানো, সবকিছু রেডি, খড়ি সবকিছু রেডি আছে। তখন তো উনি দেখতে চাইলেন যে লাশটা কার, একটু দেখি। তো লাশটা কিন্তু ঢাকা ছিল, সাদা কাপড় দিয়ে ঢাকা ছিল, ওই চিতার উপরে ঢাকা ছিল। বলে যে লাশটা আমি একটু দেখতে চাই। বলে ঠিক আছে, লাশটা দেখেন। তো রাসেল ভাই যখন লাশের মুখের উপর থেকে ওই কাপড়টা সরানো হলো, তখন পুরোহিত দেখলেন যে এই লাশটা ওখানে মানে রাখা হয়েছে সেটা আর কারো লাশ না, ওই পুরোহিতের নিজেরই লাশ সেটা। এই দৃশ্য দেখে পুরোহিত সাহেব সেখানে সেন্সলেস হয়ে পড়ে যান। পরবর্তী তার যখন জ্ঞান ফেরার পরে সবাই জিজ্ঞেস করে কি ঘটেছিল সেখানে। তো পুরোহিত সাহেব সেই ঘটনাটি মানে শেয়ার করেন, সবাইকে ঘটনাটা বলেন যে আমার সাথে আমি এরকম দেখেছি। তো রাসেল ভাই মানে মজার বিষয় হলো ধাওয়াপাড়া ঘাটের কাছে সেই শ্মশানটা কিন্তু এখনো আছে। এবং আরো মানে মজার বিষয় এই যে ছোট্ট দুটো মানে জন্তুর কথা আমি বলেছি যে মানুষ নাকি আমরা জানি না, কারণ এটা কিন্তু এর অবয়ব পরিষ্কার ভাবে আজ পর্যন্ত দেখা যায়নি। এটা কিন্তু স্টিল নাও এটা ওখানে দেখা যায়, এখনো পর্যন্ত দেখা যায়। ওখানে যারা আছেন তারা অনেকেই এটা দেখেছেন। এটা এখনো যারা রাতের বেলা ওদিক দিয়ে হেঁটে যান অনেক সময় তারা দেখেন যে এরকম ছোটাছুটি করছে। তো এই ছিল রাসেল ভাই। থ্যাংক ইউ সো মাচ। যেহেতু আমাদের সময় কম, আমরা সরাসরি চলে যাব ফারনানের ঘটনায়, এবং
ফারহানের পরে আরো একজন অতিথি আছেন যিনি চিটাগং থেকে এসেছেন এবং তারও একটা ঘটনা রয়েছে, সেই ঘটনাটা আমরা শুনবো এবং তাকে আমরা এর আগেও ইনভাইট করতে চেয়েছিলাম, সম্ভব হয়নি, তিনি আছেন এবং সুতরাং আমাদের সাথে থাকতে হবে আপনাদের পুরো সময়। আচ্ছা ভাই, আমি আমার সেকেন্ড ঘটনায় চলে যাচ্ছি। আমার সেকেন্ড ঘটনাটা আমাকে শেয়ার করে আমার এক ফ্রেন্ড, ওর নাম হচ্ছে সুরমি, উনি সিরাজগঞ্জে থাকে। আচ্ছা, তো ওদের যে প্যারেন্টস, ওনারা গভর্নমেন্ট জব করার কারণে যেটা হয় যে একটা জায়গায় বারবার মুভ করতে হয়। তো সেই ক্ষেত্রে সিরাজগঞ্জের একটা সদর থেকে একটু ভিতরের দিকে তাদের মানে থাকার প্রয়োজন পড়ে এবং তারা ওখানে একটা খুব কনভেনিয়েন্ট একটা প্লেসে তারা একটা বাড়ি খুঁজে পায় এবং সেটাতে ভাড়া ওঠে তারা। তো ওই বাসাটা মানে মেইন সদর যেটা মানে একটু লোকালয় থেকে একটু ভেতরের দিকে ছিল এবং আশেপাশের ম্যাক্সিমাম জায়গাতেই পুরা গ্রামের মতো ছিল। তো ওই বাসাটা সম্পর্কে একটু আমি বলবো। বাসাটা ছিল দোতলা একটা বিল্ডিং এবং অনেক পুরনো হিন্দু জমিদারদের মালিকানায় বাসাটা একসময় ছিল। পরে সেটা কোন একজন মুসলিম কিনে নেয় এবং সেটা এখন বর্তমানে তারাই মালিক। তো তারা বাসাটার দ্বিতীয় তলায় এবং ওদেরকে ভাড়া দেয়। এবং বাসার একটু বর্ণনা দিব যে সম্পূর্ণ মেন রোড থেকে একদম ভিতরের দিকে গ্রামের পাশেই ছোট্ট একটা রাস্তা ধরে, লম্বা একটা সরু রাস্তা ধরে বাসার মেইন গেটে ঢুকতে হয় এবং ঢোকার সাথে সাথে বাসার সামনেই অনেক পুরনো একটা বট গাছ। দেখলেই মনে হবে যে অনেক বছরের, অনেক পুরনো সময়ের অনেক স্মৃতি বহন করে আছে এই গাছটি। এবং তারপরে হচ্ছে সেই বিল্ডিং, এবং বিল্ডিংটা হচ্ছে দোতলা বিল্ডিং, পেঁচানো সিঁড়ি, যেটা আমাদের পুরন ঢাকায় অনেক সময় দেখা যায় এরকম বাসা। তো পেঁচানো সিঁড়ি দিয়ে উপরে দোতলায় উঠতে হবে এবং দোতলায় 4টা রুমই তারা ভাড়া নেয়। এবং এখানে একটু বলবো আমি, সেটা হচ্ছে যে এই বাসার 4টা রুমের ভিতরে সব থেকে শেষের যে রুমটা, মানে সেই রুমটাতে একটু প্রবলেম ছিল। প্রবলেমটা এইরকম যে দেয়ালের ঠিক মাঝখানে একটা প্রতিমূর্তির মতো, মানে একটা মূর্তির মতো যেটা বলবো আমি, যে আপনার একটা মানুষের মাথার মতো দেয়ালের ঠিক মাঝখানে সেটা মানে খোদাই করা। তো এই বিষয়টা তারা যখন দেখে, তারা তার মালিককে জিজ্ঞেস করে যে বাসার এই জিনিসটা এখানে কেন, আসলে এটা কি? তো তারা বলে যে এটা আসলে আমরা নিজেরাও জানি না, কেননা আমরা যখন অনেক আগে বাসাটা কিনে নিয়েছিলাম কোন এক জমিদারের কাছ থেকে, তখন এটা খোদাই করা ছিল। তো এরপরে তার আর কিছু বলে না, তারা একটাই প্রিকশন দেয় এই বাসায় থাকার আগে, যে এই বাসায় যারা এর আগে ফ্যামিলি ছিল তাদের যে সব থেকে ছোট যে ছেলেটা ছিল, সেই ছেলেটা এই বট গাছে দড়ি দিয়ে সুইসাইড করেছিল। এই একটা প্রিকশন তাদেরকে বাসায় ওঠার আগে তারা দেয়। তো তারপর তারা এটা জানার পরেও, এই জিনিসগুলো দেখার পরেও বাসায় ফুল ফ্যামিলি নিয়ে উঠে এবং মোটামুটি খুব ভালোভাবেই তাদের সময় কাটছিল। আর তাদের বাসায় ছিল এক বুড়ো মহিলা ছিল, উনি মোটামুটি বাসার দেখাশোনা করতেন। তো উনি যেটা হতো যে সবসময় রাতের দিকে ওনাকে টয়লেটে যাওয়ার প্রয়োজন পড়তো এবং টয়লেটটা ছিল সেই পেঁচানোর সিঁড়ি বেয়ে বড় একটা উঠান পার হয়ে এবং সেই শেষে মানে একতলার একদম বাসার শেষ পেছনের দিকে একটা বাথরুম। তো অনেকগুলো পথ তাকে অতিক্রম করে এই টয়লেটের জন্য যেতে হতো এবং উনি মোটামুটি ডায়াবেটিসের রোগী ছিলেন। সেটা হতো যে প্রত্যেক রাতেই তাকে মানে সেখানে বাথরুমে যাওয়ার প্রয়োজন পড়তো। তো এক রাতে সেই রকম ওই রুমটা থেকে বের হয়ে দোতলার সিঁড়িগুলো ক্রস করে সে টয়লেটে যায় এবং টয়লেট থেকে যখন সে ফিরে আসে তখন উনি যেটা দেখেন যে ওনাদের যে বারান্দাটা ছিল এবং বারান্দার পাশে বটগাছের শাখা প্রশাখা এমন ভাবে ছিল মনে হচ্ছে যে বারান্দা থেকে বটগাছে মানে উঠে পড়া যাবে এরকম একটা অবস্থা। তো উনি যেটা দেখলেন যে বারান্দা থেকে ঠিক কালো একটা ছায়ার মতো কি যেন একটা জিনিস সেই বটগাছের উপরে উঠে গেল এবং এটা দেখার পরে সে মানে নিজেই চিন্তা করলো যে এটাকে আমি ঠিক দেখলাম নাকি কোনো একটা ভুল কিছু দেখলাম। তো এটা দেখলো সে, দেখার পরে সে মানে বাসার সবাইকে বলল এবং বাসার অনেক মানুষই এটা নিয়ে তেমন কিছু বলেনি। তারা মনে করেছে যে উনি বৃদ্ধ মানুষ, হয়তো ভুল দেখে ফেলতে পারে। তো এরকম ভাবে আবারও এক রাতে সে এরকম টয়লেট শেষ করে যখন রুমের দিকে ফিরছিল তখন যেটা হলো যে ওই বারান্দা দিয়ে যখন সে ক্রস করছিল এবং তার কাছে মনে হচ্ছিল যে তার পায়ে কোন একটা কিছু মানে আটকে ধরছে থাকে এরকম কিছু। আচ্ছা, তো উনি যেটা দেখলেন যে মনে হচ্ছিল যে বটগাছের ওখান থেকে অনেক বড় চুলের একটা গোছা তার পাটাকে টেনে নিয়ে একদম বারান্দা ক্রস করে বটগাছে নিয়ে যাবে এরকম একটা অবস্থা।
তো উনি বেশ ভয় পেয়ে যায় এবং বারান্দার বড় কার্নিস থাকার কারণে মানে রেলিং থাকার কারণে যেটা হয় যে মানে ওনাকে হাজার টেনে নেওয়ার চেষ্টার পরেও সেটা নিতে পারে সম্ভব হয়নি। তো ওনার যেটা হয় যে ওই বারান্দার রেলিং এর মাঝখানে মাথা লেগে মাথা ফেটে যায় এবং অনেক জোরে সে চিৎকার করে ওঠে এবং বাসার সব মানুষ তাকে এসে সেখান থেকে নিয়ে যায়। এবং তারপর উনি যেটা বলে যে আমি এই বাসায় থাকবো না, এই বাসায় অনেক সমস্যা আছে, এই বটগাছে কোনো একটা খারাপ কিছু আছে যেটা সব সময় তাকে মানে ডিস্টার্ব করা শুরু করে, এবং উনি বলল যে আমি এই বাসায় আর কাজ করব না। তো উনি ওই বাসা থেকে কাজ আর না করে উনি বিদায় নিলেন। এবং এরপরে আসলে মেইন ঘটনাটা শুরু হলো। যে মেইন ঘটনাটা সেটা হচ্ছে আমাকে যে ঘটনাটা শেয়ার করেছেন ওর সাথেই ঘটা শুরু হলো। ও মেইনলি ওই বাসায় থেকে ফার্স্টের দিকে ভালোই ছিল, কিন্তু এরপরে সে পজেসড হওয়া শুরু করলো। সে আমাকে বলল যে আমি যখন বাসায় থাকতাম আমার কাছে বারবার মনে হতো যে ওই বটগাছ থেকে কোনো একটা কিছু তাকে বারবার ডাকছে, এবং রাতের বেলা তার বারবার মনে হতো যে না ঘুমিয়ে সেই বারান্দায় বসে থাকবে। তাকে মানে সে আমাকে বলল যে তার কাছে মনে হতো যে ওই বটগাছ থেকে কোন একটা কিছু তাকে বারবার অনেক আকর্ষণ করছে, এবং প্রত্যেক রাতেই যখন সে ঘুমাতো ঘুম আসতো না, তারপরেও যখন সে চোখটা বন্ধ হয়ে আসতো তখনই সে এরকম ভয়ানক স্বপ্ন দেখত। এবং সে দেখতো যেটা যে তাদের পাশে যে ড্রয়িং রুমটা ছিল যেখানে আমি বললাম যে দেয়ালে একটা মাথার একটা ছবির মতো খোদাই করা ছিল, ওই জিনিসটা থেকে সে দেখতো যে ওই জিনিসটা তাকে বারবার ডাকে এরকম কিছু একটা। আচ্ছা, তো এরপর সে আস্তে আস্তে করে কিছুটা মানসিক ভারসাম্য হারিয়ে ফেলা শুরু করলো। এবং এরপরে ফাইনালি যেটা হলো, আমি আসলে অনেক শর্ট করে বলছি ঘটনাটা, আরো অনেক কিছু বলার ছিল যেটা বলতে পারলাম না আসলে। তো এরপরে ফাইনালি যেটা হলো যে ও এবং ওর বোন মানে একসাথে তারা রুম শেয়ার করে ঘুমাতো একটা বিছানায়। এবং ফাইনালি এরকম অসুস্থ হয়ে যাওয়ার পরে ওর বাবা মা যেটা করলো যে সবসময় একটা মানুষ যাতে ওর সাথে থাকে, ওর বোন সেই একটা ব্যবস্থা করে দিল। কেননা এরকম হঠাৎ করে যদি একা রুম খুলে চলে যায় এরকম অনেক কিছু হয়েছিল মাঝখানে। তো ওর বোন ওর সাথে এক রাতে ঘুমাচ্ছিল এবং হঠাৎ করে ওর বোনের এক রাতে ঘুম ভেঙে যায়, এবং ঘুম ভাঙার পরে সে যেটা দেখে যে ওদের বিছানার বরাবর একটা বড় জানালা ছিল, এবং জানালাটা এরকম ছিল যে ছোট ছোট খুব মানে শিক দিয়ে মানে কিছু জানালা আছে যেটা পুরনো বাড়ি ঘরে দেখা যায়। তো এরকম একটা জানালা যে মনে হচ্ছে যে অনেকগুলো শিকের মাঝখানে জানালাগুলোর অনেকগুলো জায়গা ফাঁকা। তো এরকম একটা জানালা ছিল বিছানার পাশে এবং ওটা সম্পূর্ণ খোলা ছিল। তো ও যখন ঘুম ভেঙে যায় ও দেখলো যে ওর বোন ওর পাশে ঘুমানো, কিন্তু ওর বোনের আকৃতি যেমন ছিল নর্মালি সেরকম না, অনেক লম্বা, মনে হচ্ছে যে কেউ মানে তার ভিতরে পজেস্ট করে আছে তাকে কেউ, এবং তার সম্পূর্ণ আকৃতিটা একদম চেঞ্জ হয়ে গেছে। মনে হচ্ছে চেহারাটা একদম চিকুন হয়ে অনেক লম্বা একটা আকৃতি, যেটা একদম অস্বাভাবিক ছিল ওই সময়টাতে দেখা তার জন্য। এবং সে যেটা দেখলো যে তার পা দুইটা অনেক লম্বা হয়ে সেই জানালার বাইরে দিয়ে বের হয়ে আছে এরকম একটা। তো তখন সে সাথে সাথে অনেক জোরে চিৎকার করলো এবং বাসার মানুষজনকে ডেকে আনলো। বাসার মানুষজন যখন আসলো তখন দেখলো যে তার মেয়ে একদমই ঠিক আছে, এরকম কিছুই না। তো এরপরে তারা অনেক তার পজিস যে হয়ে গেছিল মেয়েটাকে, এটাকে ছাড়ানোর জন্য অনেক চেষ্টা করলো। বাসায় অনেক মাওলানা অনেক হুজুরকে নিয়ে মিলাদ পড়ানোর চেষ্টা করলো, এবং ফাইনালি যখন একটা মাওলানা ওনাদের বাসায় আসলেন এবং উনি যেটা সবকিছু দেখে ভালো মতো ওই রুমটাকেও দেখার পরে যে মানুষের যে চেহারার যে একটা ছবি খোদাই করা ছিল সেই জিনিসটা দেখার পরেও সে যেটা বললো যে বাসায় আসলে না থাকাটাই বেটার, কারণ এই বাসায় ওই যে খোদাই করা মানুষের প্রতিকৃতির মতো যে ছবিটা সেটা বললো যে ওই রুমটাতে আসলে 3টা জিন থাকে এবং ওই 3টা জিনের হচ্ছে একটা মাথা, ওই যে মাথাটা খোদাই করা সেটা। তো ওনাদেরকে বললো আপনার এই বাসাটায় না থাকাই ভালো, কেননা যেহেতু অনেক ক্ষতি করতেছে, তো আপনারা অন্য কোনো একটা বাসায় চলে যান, তাহলে এই সমস্যাটা একদমই ঠিক হয়ে যাবে। তো এরপরে ওনারা ওই বাসাটা ত্যাগ করে অন্য একটা জায়গায় চলে গেল, এবং এরপরে সে এখন মোটামুটি সুস্থ। এই ছিল ঘটনা। অনেক ধন্যবাদ। আমার সরাসরি ঘটনায় যাব। ধন্যবাদ রাসেল ভাই, সবাইকে ঈদ মোবারক। সময় স্বল্পতার কারণে আমি আমার ঘটনায় চলে যাচ্ছি। জি প্লিজ। ঘটনাটা আসলে আমার সাথেই, আমি অনেকগুলো ঘটনা এনেছি, যেহেতু সময় কম তাই একটু তাড়াতাড়ি বলে দিই। আজকে বলবেন, কিন্তু আপনি রেগুলার ঢাকা আসছেন এবং আপনাকে আমরা আবারও চাই, সুতরাং সমস্যা নাই। আজকে একটা বলেন, এরপরে যদি সময় পান তাহলে আবার আসবেন, আবার শুনবো, কোনো সমস্যা নেই। ঠিক আছে রাসেল ভাই। ঘটনাটা আসলে শুরু হয় 2010 সালে। জি।
একদিন রেডিও ফুর্তিতে মানে ভূত এফএমটা শুনে রেডিও সাফার করতে যায়, আমি ভূত এফএমটা শুনি। শোনার পর আমার প্রতিবেশীদের সাথে শেয়ার করি। তো শেয়ার করার পর ওরা আমাকে বলে যে আমাদের ওখানে যেহেতু আমি নতুন ভাড়াটিয়া এসেছিলাম ওই বিল্ডিং এ, তো প্রতিবেশীরা বলে যে এই বিল্ডিং এর ছাদের একটা রুম আছে যেটা ডিসের কন্ট্রোল রুম হিসেবে ইউজ করে। তো ওই রুমে নাকি প্যারানর্মাল এরকম ঘটনা ঘটে। আচ্ছা, তো কেউ থাকে না রাতে। তো ওই ডিসের কন্ট্রোল রুমের সাথে আমার কোনো কারণে পরিচয় হওয়ার পর ওরা চাবিটা আমাকে দেয়। তো ভূত এফএম এটা শোনার পর সবাইকে যখন বলি তারা আগ্রহ করে এবং আমাকে চ্যালেঞ্জ ছুড়ে দেয় যে আমি যেন রাতে ওখানে থাকি। আচ্ছা, তো আমিও চ্যালেঞ্জটা নিই, খুব এক্সাইটেড। নেওয়ার পর আমি রাতের 12টা বাজে বাসে কাউকে না বলে ওখানে চলে যাই। যাওয়ার পর রাতের তখন শুরুতে কিছু হয়নি, বাট কিছু সময় যাওয়ার পর আমি দেখি যে ছাদে একটা আওয়াজ হইতেছে, কেউ যেন দৌড়াদৌড়ি করতেছে। তো আমি রুমটা খুলে ছাদে যাই, দেখি যে আমার চারপাশে দৌড়াদৌড়ির একটা সাউন্ড পাইতেছিলাম। তো এটা ফলো করার পরে আমি খুব ভয় পাই, ওখানে কিছু ঘটনা ঘটে আমার সাথে যেটা আমি বলতে চাচ্ছি না। এরপর আমি তাড়াতাড়ি বাসায় ব্যাক করি, বাসায় ব্যাক করে ঘুমিয়ে পড়ি। ওদিন আর কিছু হয়নি। এরপর দিন রাত থেকে আমার সাথে কাহিনী হওয়া শুরু হলো। আচ্ছা, সেটা হচ্ছে ঠিক 3টা 15 মিনিট, ঠিক 3টা 15 মিনিট থেকে আমার ঘুম ভেঙে যায় এবং আমার ফোনে কোনো নেটওয়ার্ক থাকে না। আচ্ছা, প্রথম দিন গেল আমি খুব ভালোভাবে নিই। এর পরের দিনও 3টা 15 মিনিট আমার ঘুম ভেঙে যায়, আমার ফোনে নেটওয়ার্ক নেই। তৃতীয় দিন আমি আমার বোনের, আমার আব্বুর, আম্মুর এবং আমারটা 4টা ফোন আমার বিছানার পাশে রাখি এবং ঘুমিয়ে পড়ি। দেখি 3টা 15 মিনিট আমার ঘুম ভেঙে যায় এবং 4টা ফোনেরই নেটওয়ার্ক নেই। তো অনেকে হয়তো প্রশ্ন করবে যে আমি কেন রাত ঘুমাইছি, আবার কেন ঘুমাইলাম, বা আমি কেন ট্রাই করলাম না যে ফোনে নেটওয়ার্ক কখন আসে। হ্যাঁ, আমি ওই দিন করেছি এবং আমি ফোনটা 4টা ফোনে আমার সামনে রেখে আমি বসেছিলাম। নেটওয়ার্ক নাই। একটা সময় কিন্তু অটোমেটিক আমার ঘুম চলে আসে, মানে ইচ্ছা বা অনিচ্ছা যাই হোক, যেটাই হোক না কেন চলে আসে, ঘুম চলে আসে। তো আসার পরে অ্যাজ ইউজুয়াল সকালবেলা ঘুম থেকে উঠে দেখি ফোনের নেটওয়ার্ক ওকে। তারপর থেকে আরেকটা কি বলে ঘটনা হয়, সেটা হচ্ছে যে আমার বিছানাটা জানলার পাশে। তো রাতে 3টা 15 মিনিটে যখন আমার ঘুম ভাঙে, তখন ঘুম ভাঙেটা অন্য কারণে। সেটা হচ্ছে জানলা দিয়ে কেউ টুকা মারে, ফিমেল ভয়েস আমাকে বলে যে ক্রিকেট খেলতে। আসলে আমার বাসাটা হচ্ছে 3 তলায় এবং আমার আমার বিছানাটা জানলার পাশে। ওখানে কোনো ভেন্টিলেটর নাই, কেউ দাঁড়াতে পারবে তাও কোনো সিস্টেম নাই। তা আমাকে ক্রিকেট খেলতে ডাকে। ছাদে আমরা অবশ্যই ক্রিকেট খেলতাম। তো আমি জবাব দিতাম, যে করে হোক কোনো সাউন্ড করতাম, বাট রিপ্লে আসতো না। এটা আমি আমার এক ফুফাকে বলি। ফুফা আবার অনেক বড় মাওলানা ছিল। তো উনি আমাকে বলে যে কিছু হবে না, জাস্ট উনি হাসে। আচ্ছা, ওনার ওখান থেকে আসার পরের দিন রাতে আমি ঘুমাই। ঘুম থেকে ঘুমানোর পর আমি একটা স্বপ্ন দেখি, অদ্ভুত একটা স্বপ্ন। সেটা হচ্ছে আমি কোথা থেকে যেন পড়ে যাচ্ছি, কোথায় পড়ছি তাও জানি না, কোথা থেকে পড়ছি তাও জানি না। জাস্ট আমি দেখছি যে আমি পড়ে যাচ্ছি এবং একটা লম্বা লম্বা নৌকলা মহিলা আমাকে ধরার চেষ্টা করতেছে। তো সে ধরতে পারতেছে না, আমি পড়ে যাচ্ছি, সে ধরার ট্রাই করতেছে, কিন্তু একটা সময় তার 2টা নখের আঁচড় আমার পায়ে লেগে যায়। আচ্ছা, এরপরে আমি আর কিছু মনে নেই আমার। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি যে আমার 2 পায়ের রক্ত জমে আছে। রাসেল ভাই, আমি এটা স্বপ্নে দেখেছি, কিন্তু এটা বাস্তবে হওয়ার কোনো প্রশ্ন আসে না, দাগটা এখনো আছে। তো আমি ওই অবস্থায় আমার ফুফার কাছে যাই। ফুফা ওটা দেখে একটু চিন্তিত হয়। এরপর উনি ওই যে আমাদের ইসলাম ধর্মে আছে না, ইস্তেহারা করে দেখে। তো উনি ইস্তেহারা করার পরে দেখে যে আমি নাকি কোনো এরকম স্পিরিটকে ডিস্টার্ব করি, যার কারণে ওরা আমাকে ভয়ভীতি দেখায়। বাট ওরা আমার কোনো ক্ষতি করতে পারতেছে না অন্য কোনো কারণে। আচ্ছা,
তো উনি আমাকে দোয়া দরুদ পরে তাবিজ দেয়, এরপর থেকে আমার সাথে আর কিছু হয় না। এখন আপনি তার মানে ভালোই আছেন। হ্যাঁ, ভালো আছি। এরপরে আরেকটা ঘটনা, সেটা হচ্ছে যে আজকে একটা ঘটনায় থাক মনে হয়। এটাই- আচ্ছা শেষ করেন। হ্যাঁ হ্যাঁ। শেষ করেন। আমি আমার আম্মু আব্বু থেকে আলাদা হয়ে একটা বাসা নিয়ে আমার অফিসের পাশেই। তো ওই বাসাটা আপনার মানে খুব নির্জন জায়গায়। তো আমি সবসময় রাতে কাজ করে সেহেতু ওখানে আপনার লাইট ফ্যান সবগুলো অফ করে ঘুমাই। বাট রাতের বেলা আমি যখন কাজ করে এদিক ওদিক খাওয়ার জন্য বা ওয়াশরুমে যাওয়ার জন্য যাই, দেখি যে ওয়াশরুমের লাইট অফ করে ঘুমাইতে যাই, আমি শুইতে যাই, কিন্তু দেখি যে লাইট অন, পানির কল চলতেছে। তারপর একদিন আমি দেখি যে আমি ওয়াশরুমে দরজাটা খুলছি, একটা শ্যাডো উপরে ভেন্টিলেটর থাকে না, ওই শ্যাডোটা শাই করে ভেন্টিলেটর দিয়ে চলে গেল। স্টিল আমি দেখেছি ওটা একটা কালো শ্যাডো। জি রাসেল ভাই, আমার মনে হচ্ছে সময় নেই, আমি না, আপনি বলেন, শেষ করেন আপনি। আচ্ছা, তো একদিন আমার চাচি গ্রাম থেকে এসেছিল আমার বাসায়। তো উনি ওনাকে দেখে আমি অফিসে চলে যাই। উনি নিউবর্ন বেবি নিয়ে এসেছিল ডাক্তার দেখানোর জন্য। আমি যখন চলে যাই, উনি দুপুরবেলা ঘুমানোর সময় উনি কানে একটা সাউন্ড আসে, সেটা হচ্ছে চিটাঙ্গার ভাষায় যে তোমার ছেলেকে আমি নিয়ে যাচ্ছি। বাট নাকের গলায় এভাবে বলে। তো উনি ঘুম থেকে উঠে দেখে যে বেবি কান্না করতেছে। তো উনি কিছুটা ভয় পায়। এরপরে উনি আপনার সেই বাসাতে? হ্যাঁ, আমার সেই বাসাতে। তারপর আমি আসবো বিদায় চা বানাইতে যাই। আমার বাসাটাও কিন্তু 3 তলায়। তো চা বানাতে যাওয়ার পর কিচেনে দেখে যে উনি চা বানাইতেছে, কিচেনের জানলায় জোরে জোরে থাপ্পড় মেরে কেউ একজন বলতেছে যে দরজা খোল, আমি আসবো, দরজা খোল, আমি আসবো। তো উনি ভয় পেয়ে চলে আসে ওখান থেকে, রুমের মেইন ডোরের সামনে দাঁড়াই থাকে। তারপরে কি হলো? আমি আসি, এরপর উনি ওখান থেকে চলে যায়। আচ্ছা, এরপরও আমার বাসায় কন্টিনিউয়াসলি অনেক ঘটনা ঘটেছে, আমি নেক্সট বার এসে বলবো। থ্যাংক ইউ সো মাচ, আপনাকে অনেক ধন্যবাদ আপনার ঘটনার জন্য। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালো দলে আছেন। আপনারা হয়তো সকলেই জানেন যে আমরা প্রতিনিয়ত আমাদের এই ইউটিউব চ্যানেলটিতে চলে আসি ঠিক রাত 10:01 এবং আপনাদেরকে কয়েকটি গল্প শোনানোর জন্য। তো আপনাদের আজকের গল্পটি শোনাবো, যে গল্পটি অনেক বেশি ভয়ঙ্কর একটি গল্প। তাই আমি আশা করছি আপনারা কিন্তু আমাদের আজকের এই এপিসোডটি একটু স্কিপ না করে সম্পূর্ণ শোনার চেষ্টা করবেন। আজ থেকে প্রায় 30 বছর আগের কথা। তখন আমি সবেমাত্র কলেজে পড়াশোনা শেষ করে ছোট একটা চাকরি পেয়েছি। আমার নাম অমিত শাহ। আমার এক দূর সম্পর্কের মামার থেকে খবর পেলাম যে তাদের গ্রামে পুরনো পৈতৃক বাড়িটা বিক্রি করে দিবেন। আমি সেই গ্রামে কোনোদিনও যাইনি, কিন্তু মামার কথায় জানতে পারলাম বাড়িটা খুব সস্তা দামে পাওয়া যাবে, কারণ সেটার বয়স প্রায় 200 বছরের বেশি হয়ে যাবে। এবং লোকে বলে ওই বাড়িতে নাকি এক আশরিরি আত্মা ঘুরে বেড়ায়। সেই ভয়ে আশেপাশের এলাকার যারা লোক আছে তারা কোনোভাবে সেই বাড়িটি কিনতে পারতেছে না। কিন্তু যেই লোক সেখানে মানে বাড়িওয়ালা, সেই লোক মানে বাড়িটি বিক্রি করার জন্য উঠে পড়ে লেগেছে। এরকম একটা ঘটনা আমার মামা আমাকে জানায়। তো ছোটোবেলায় ভূতের গল্পের প্রতি আমার খুব বেশি আগ্রহ ছিল। সবসময় চাইতাম যে আসলে ভূতকে দেখি বা ভূতের সঙ্গে কথা বলি, এরকম একটা সবসময় ইচ্ছা থাকতো। কিন্তু বাস্তবে আমি কখনোই ভূত বিশ্বাস করতাম না। তাই মামার কথা শুনে কৌতূহল বেড়ে গেল। আমি ভাবলাম যদি সত্যি ভূতের অস্তিত্ব থেকে থাকে তাহলে এই সুযোগ হাতছাড়া করা একদমই ঠিক হবে না। তাই তাড়াহুড়া করে শহরের বাইরে একটা বাড়ি কেনার স্বপ্ন আমার বহুদিনের। আমার কাছ থেকে ঠিকানা নিয়ে আমি একদিন সন্ধ্যায় সেই গ্রামে পৌঁছালাম। রাস্তাঘাট তেমন ভালো ছিল না। গ্রামটা একটা নির্জন গ্রামের মাঝ দিয়ে বয়ে গেছে একটি সরু নদী। নদীর ধারে গিয়ে দেখি একটি পুরনো ভাঙ্গা কাঠের সাঁকো।
সাঁকো পেরিয়ে গ্রামে ভিতর ঢুকেই সন্ধ্যা নেমে এলো। সন্ধ্যা প্রায় ঘনিয়ে এসেছে। আমি গ্রামের মানুষের কাছ থেকে বাড়ির কথা জিজ্ঞাসা করতেই তারা ভয়ে আটকে উঠল। একজন বয়স্ক লোক আমাকে বলল, বাবা, ওই বাড়িতে রাতে কেউ থাকে না, দিনের বেলাতেও ওই দিকে কেউ যায় না, বাড়িটা একটা অভিশপ্ত বাড়ি, তুমি কেন যেতে চাইছ? আমি তাদের বললাম যে আসলে ওই বাড়িটা বিক্রি হবে, বা যেই কাহিনিটা প্রথমে হওয়া ছিল সেটাই বললাম, এবং তারা আমাকে সেখানে যাওয়ার জন্য একদম নিষেধ করে দিল। কিন্তু আমি তাদের কথায় কোনো কান দিলাম না। নিজের জেদের বজায় রেখে এগিয়ে চললাম সেই বাড়ির দিকে। গ্রাম থেকে কিছুটা দূরে জঙ্গলের পাশে একটা পুরনো ইটের তৈরি বাড়ি দেখলাম। বাড়িটার চারপাশে বড় বড় জঙ্গল, গাছের ডালপালা ছড়িয়ে পড়েছে। দেখে মনে হলো যেন কোনো রূপকথার ভুতুড়ে প্রাসাদের মতো, যেই যেই কাহিনীগুলো আমরা মূলত ভিডিওতে দেখি বা সিনেমাতে দেখে থাকি। বাড়িটার চারপাশে কোনো আলো ছিল না বা আলোর চিহ্নও ছিল না। আমি একটা টর্চ লাইট জ্বালিয়ে ভিতরে ঢুকলাম। কি সদর, দরজাটা ভাঙা, দরজার পাশে লতা পাতা জড়িয়ে আছে। পুরনো কাঠের সিঁড়ি বেয়ে উপরে উঠলাম। প্রতিটি সিঁড়ি থেকে কর করে শব্দ হচ্ছিল। সিঁড়িগুলো এতটাই পুরনো যেন মনে হচ্ছিল এখনই ভেঙে পড়ে যাবে। আমি অনেক সাবধানে উপরে উঠলাম। উপরে উঠে গিয়ে দেখি একটা বড় হলঘর। হলঘরের এক পাশে একটা পুরনো দরজা, সেই দরজাটা বদ্ধ। আমি সেটাকে খুলতে পারলাম না। ঘরের ভিতরে প্রচুর ধুলা আর মাকড়সার জাল। হলঘরের এক কোণে একটা কাঠের টেবিল আর দুটো চেয়ার পড়ে আছে। চেয়ারে আমি বসলাম। হঠাৎ একটা তীব্র বাতাসের ঝলকনি আমার মাথার উপর দিয়ে চলে গেল। মনে হলো যেন কেউ আমার পিছনে দাঁড়িয়ে আছে। পিছনে তাকালাম, পিছনে কেউ ছিল না। আমি আবার বসলাম, কিন্তু বাতাসটা আবার ফিরে এলো। এবার মনে হলো যেন কেউ আমার কানে ফিস ফিস করে কিছু একটা বলছে। আমি কিছুই বুঝতে পারলাম না। হঠাৎ হল ঘরের আরেক কোনায় একটা দরজা খুলে গেল। দরজাটার কড়ার শব্দে আমার বুক কেঁপে উঠলো। আমি উঠে গিয়ে দেখলাম দরজার ওপাশে একটা ছোট ঘর। ঘরটা সম্পূর্ণ অন্ধকার। টর্চ লাইট দিয়ে ভিতরে তাকালাম। ঘরের ভিতরে একটা পুরনো আয়না পড়ে আছে। আয়নাটার অর্ধেক ভেঙে গেছে। আমি আয়নাটার দিকে তাকালাম। আমার প্রতিবিম্ব দেখে আমি নিজেই চমকে গেলাম। আমার পিছনে একটা লাল শাড়ি পরা মহিলার প্রতিবিম্ব দেখা যাচ্ছিল। তার চুল এলোমেলো, মুখটা ঘোমটা দিয়ে ঢাকা, তার চোখ যেন এক জ্বলন্ত আঙ্গার। আমি ভয়ে চিৎকার করে উঠলাম, কিন্তু আমার কণ্ঠ থেকে কোনো শব্দ বের হলো না। আমি দৌড়ে বের হতে গেলাম, কিন্তু ঘরের দরজা আপনা আপনি বন্ধ হয়ে গেল। আমি দরজাটা খুলতে পারলাম না। এবার সেই মহিলার প্রতিবিম্বটা আমার দিকে এগিয়ে আসছে। তার পায়ে কোনো শব্দ শোনা যাচ্ছে না, শুধু তার লাল শাড়ির আঁচলের শব্দ শোনা যাচ্ছিল। আমি ভয়ে থরথর করে কাঁপতে লাগলাম। হঠাৎ মহিলাটা আমার সামনে এসে দাঁড়ালো। তার মুখটা থেকে ঘোমটা সরে গেল। তার মুখটা সম্পূর্ণ আলাদা, শূন্য আর সাদা। আর তার কোনো চোখ নেই, নাক নেই, মুখ নেই, কান নেই, কিছুই নেই। শুধু তার শূন্য মুখের ওপর দুটো জ্বলন্ত চোখই দেখা যাচ্ছে। আমি জানি না কতক্ষণ আমি সেই দৃশ্যটা দেখলাম। আমার মনে হলো যেন আমি একটা দুঃস্বপ্ন দেখছিলাম। আমার চোখ বদ্ধ করে ফেললাম। যখন চোখ খুললাম তখন দেখি আমি আবার সেই হলঘরে আর নেই। কিন্তু দেখলাম যে আমি একটি হসপিটালের ভিতরে আছি, এবং এলাকাবাসী আমাকে বলল যে গতকালকে আমি যখন সেখানে গিয়েছিলাম, তারপরে দুজন মুরব্বী আমার পিছে পিছে আমাকে সন্তান করতে করতে সেখানে যায়, এবং আমি মাটিতে পড়ে থাকা দেখে তারা আমাকে উঠায় নিয়ে এসে হসপিটালে ভর্তি করে। তো দর্শক, আসলে গল্পটি কেমন লাগলো? আমার কাছে কিন্তু গল্পটি অনেক বেশি ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লাগলো সেটি কিন্তু অবশ্যই জানিয়ে যাবেন আমাদের ভিডিও কমেন্ট বক্সে, কারণ আপনাদের মন্তব্যগুলো আমাদেরকে আরও বেশি গল্প বানাতে, গল্প করতে সাহায্য করে। তো দর্শক, ভিডিওটি ছিল এতটুকুই। আজকের এপিসোডটি এখানেই শেষ করতে হচ্ছে। আবারও দেখা হবে নতুন কোনো এপিসোডে, নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের সবার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে শেষ করছি আজকের এপিসোড। আল্লাহ হাফেজ।